আচ্ছা, তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা উপবৃত্ত সম্পর্কে অনেকটাই আমাদের জানা হয়ে গেছে যে উপবৃত্তের সাধারণ স্ট্রাকচার গুলো কেমন হয়, মানে স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন হয়, উপবৃত্তের গ্রাফটা দেখতে কেমন হয়। উপবৃত্তের মধ্যে আমরা যেসব জিনিস আমরা সাধারণত উপবৃত্তের ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করি, বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, এগুলোর জন্য ফর্মুলা কেমন হবে সেই জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে দেখানো হয়েছে। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা হবে পুরোটাই প্রবলেম সলভিং বেসড। চেষ্টা করবো 6.2 এর 70% শেষ করার। ওকে, আজকে ক্লাসটা হবে একটা প্রবলেম সলভিং ক্লাস। আচ্ছা, তো চলো আমরা কথা না বাড়ে আমরা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। ওকে, দেন আজকে আমরা এমন কিছু ইকুয়েশন নিব যে ইকুয়েশন গুলাকে আমাদের যে ইকুয়েশন গুলা দেখতে আদর্শ ফরম্যাটে দেওয়া থাকবে না, মানে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া থাকবে না, বাট তাদেরকে আমরা কোন আকৃতিতে নেওয়ার চেষ্টা করব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা যদি পসিবল না হয় অন্তত এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার যোগ ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। মানে এই দুইটা যে কোনো একটা ফরম্যাট আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সাধারণত আমরা এই সেকেন্ড ফরম্যাটটাতে আমাদের নিতে হবে। সো এই ফরম্যাট গুলো যদি আমরা নিতে পারি তখন হচ্ছে আমরা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য, কেন্দ্র কত হবে, শীর্ষ কত হবে, উপকেন্দ্র কত হবে, এই ইনফরমেশন গুলা ফর্মুলা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে। বাট এই আকৃতি নেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা জিনিসগুলো ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। তো চলো আমরা দেখি প্রবলেম গুলো কেমন হয়। তো আমরা এখান থেকে প্রবলেম বেছে বেছে একটু কঠিন গুলো, মানে প্রথমে একটা সহজ করি, তারপরে হচ্ছে কম্পারেটিভলি কঠিন গুলো করবো, ঠিক আছে। আচ্ছা, তো ধরো প্রথম একটা প্রবলেম চুজ করলাম, সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, সো এটা হচ্ছে একটা উপবৃত্তের ইকুয়েশন। তো আমাদের এটা ভেতর থেকে আমাদের কি বের করতে বলছেন, এখান থেকে কি করতে বলছেন। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে প্রথমে বলছে দেখাও যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এটা দেখাইতে বলছেন। দ্বিতীয়ত কি বলছে দেখি, এরপরে বলছে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, উপবৃত্তদ্বয়ের উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু বের করতে বলছে। তারপরে কি বললো, কেন্দ্র, উপকেন্দ্র, কেন্দ্র, উপকেন্দ্র, হ্যাঁ, এই কয়েকটা ইনফরমেশন বের করতে বলছে, ঠিক আছে। সো চলো আমাদের প্রথম কাজ হবে এই উপবৃত্তটাকে কি করা, এই উপবৃত্তটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসা। এখানে দুইটা বর্গ রাশি আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ারের রাশি, একটা ওয়াই স্কোয়ারের রাশি। তো আমরা যেটা করবো, এক্স স্কোয়ারের রাশিগুলাকে সব এক পাশে রাখবো, এক্স স্কোয়ার আর এক্স এই রাশিগুলাকে এক পাশে নিব, ওয়াই স্কোয়ারের রাশিগুলাকে সব আরেকটা ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিব। নেওয়ার পর তাদের হোল স্কোয়ারের ফর্মুলা আনার আমরা চেষ্টা করবো, হোল স্কোয়ারের ফর্মুলা আনার আমরা চেষ্টা করবো। সেটা আনার জন্য কোনো কিছু যদি যোগ করতে হয় যোগ করবো, কোনো কিছু বিয়োগ করতে হলে বিয়োগ করবো, ঠিক আছে। এরপরে যে জিনিসগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব, তারপরে ভাগ করে দিয়ে রাইট হ্যান্ড সাইডটা 1 আনার চেষ্টা করবো। সো কথার মধ্যে হয়তো জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে, চলো এটা প্রবলেমটা করলে বোঝা যাবে জিনিসটা ধরো কঠিন না। ওকে, দেন আমরা প্রথমে কি করব, 2x স্কোয়ার মাইনাস 8x, এক্স এর রাশিগুলোকে এক সাইডে রাখলাম, যোগ y স্কোয়ার মাইনাস 2y, y এর রাশিগুলোকে আরেকটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করব, এক্স স্কোয়ারের এখান থেকে 2 কমন নিব, যেহেতু 2 কমন যাচ্ছে 2 কমন নিয়ে নিলাম, পরে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 4x, আর ওয়াই স্কোয়ার থেকে কিছু কমন নেওয়া নাই, সো ওয়াই স্কোয়ার মাইনাস 2y, ওকে, প্লাস 1। এখন যেটা করব, ভেতরে আমাদের কি করতে হবে, এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার বানাইতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, 2 এর মধ্যে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 4x কে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার তো রাখতে হবে 2 ইন্টু এক্স, আর 4x বানানোর জন্য আরেকটা 2 আমাদের গুণ দিতে হবে। সো আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার যদি দিতে পারতাম তাহলে আমরা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারতাম।
সো 2 স্কয়ার আমরা যোগ করে দিলাম, বাট 2 স্কয়ার এখানে ছিল না, তাহলে একটা 2 স্কয়ার আবার আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। শেষ। এই দেখো আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি, চলো। সো y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1, সো একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, বাইরে একটা +1, যদিও বাইরের +1 দিয়ে কাজ হয়ে যেত, বাট আমি ইন জেনারেল অ্যালগরিদমটা বলতেছি আর কি করব। সো বাইরেরটা নিয়ে আমরা ইন জেনারেল চিন্তা করবো না, বাট এই প্রবলেমের জন্য বাইরেরটা দিয়ে হয়ে যেত। তো যাই হোক, তো এখন দেখো আমাদের ভেতরে কি আসতেছে, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি x মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে আবার একটা মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে -4ও আছে। সো প্রথম অংশে কাজ শেষ। যোগ, এখানে কি লিখতে পারি y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1, তাই এটাকে লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার, তার সাথে আবার একটা -1ও আছে। ওকে, বাইরে হচ্ছে +1 ইকুয়াল টু 0। এখন যদি আমরা গুণ করে দিই এই 2 দিয়ে, তাহলে কি আসতেছে, তাহলে 2 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার, এবার এই 2 দিয়ে -4 এর সাথে গুণ হবে, তো -8 যোগ y মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এবার আমরা যেটা করব, কনস্ট্যান্ট সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। সো কত আসতেছে দেখো তো, 2 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার থাকলো, আর প্লাস হচ্ছে y মাইনাস 1 হোল স্কয়ার থাকলো, আর এখানে কত দেখো -1 প্লাস 1 কাটা, আর এখানে থেকে -8, -8টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে +8। এখন আমরা আদর্শ আকৃতিতে নেওয়ার জন্য কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডে 1 রাখতে হবে। রাইট হ্যান্ড সাইডে 1 রাখার জন্য কি করব, উভয় পক্ষকে 8 দ্বারা ডিভাইড করব। ওকে, সো আমরা কি করব, 2 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার, এটাকেও 8 দ্বারা ভাগ করব, y মাইনাস 1 হোল স্কয়ার, এটাকেও 8 দ্বারা ভাগ করব, রাইট হ্যান্ড সাইডে 8 কেও 8 দ্বারা ভাগ করব, যেটা করলে আসলে 1 আসে। সো এখন বলতে পারো তোমরা আমাদের ইকুয়েশনটা আদর্শ ফরম্যাটে চলে আসছে। 2 দিয়ে কাটাকাটি করলে 4 থাকে, দ্যাট মিন্স x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 কে চাইলে আমরা লিখতে পারি 2 স্কয়ার, যোগ y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 8 কে আমরা লিখতে পারি √8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখি, তোমরা আগে আমাকে বলো a কত হবে, a কত হবে আর b কত হবে। a2 আর b হবে √8। আচ্ছা, এবার আমাকে বলো এখানে a বড় নাকি b বড়। b বড়। b কিন্তু এখানে বড়। ওকে, এখানে কিন্তু b a থেকে বড়। তাহলে আমাদের ফর্মুলা গুলো কিন্তু এবার সেকেন্ড টাইপের অনুযায়ী, আমি লাস্ট ক্লাসে যে দেখাইছিলাম আর কি, একটা কলাম করে দিয়েছিলাম না, বক্স। আমি একটু বক্সটার কাছে যাই, ধরো আমি কি পড়া ভিতরে চলে আসলাম। দেখো তো, এই যে বক্সটা দেখতেছো না, এই বক্সের এবার এ যদি বি থেকে ছোট হয়, মানে আমাদের হচ্ছে সেকেন্ড কলামটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আমি একটু কপি করি, এটা কপি করে নিয়ে আসি। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো ফর্মুলা শিটটা দেখো। তো আমাদের হচ্ছে কি করতে হবে, সেকেন্ড কলামটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের এ হচ্ছে বি থেকে ছোট। এ যদি বি থেকে ছোট হয়, তার মানে বোঝা গেল আমাদের উপবৃত্তটা কি এক্স অক্ষ বরাবর, তার বেশি অংশ নাই, তার বেশি অংশ হচ্ছে বৃহৎ অংশটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এ পেলাম, বি পেলাম, ঠিক আছে, এ আর বি জানি। এখন আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা, এ হচ্ছে এখানে কত পাইলাম আমরা 2, আর বি পাইলাম হচ্ছে √8। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার, উৎকেন্দ্রিকতা কত, ই এর ফর্মুলাটা কেমন হবে বলো তো এবার, এটার জন্য ই এর ফর্মুলা কেমন হবে, √1 মাইনাস এক্স্যাক্টলি √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। এখানে a হচ্ছে ছোট, তার মানে আমরা লিখবো 2 স্কয়ার ডিভাইডেড বাই বড় স্কয়ার, মানে হচ্ছে √8 স্কয়ার, দ্যাট মিন্স 8। সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে √1 মাইনাস 4/8, মানে হচ্ছে হাফ। হাফ বিয়োগ করলে আসবে হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, আর মানে হচ্ছে 1/√2। তাহলে আমরা উৎকেন্দ্রিকতার মান কত পাইলাম, উৎকেন্দ্রিকতা পাইলাম হচ্ছে 1/√2। একটা কোশ্চেনের অ্যান্সার শেষ। আরো একটা কোশ্চেন ছিল, আর একটা কোশ্চেন কি ছিল, যাই কেন্দ্র বলছে, উপকেন্দ্র বলছে, কেন্দ্র তো তোমরা পারবাই। দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর জন্য হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0। বাট আমার এখানে মানে কেন্দ্রের ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে 0, বাট আমার এখানে কেন্দ্রের এক্স এর জায়গায় কত আছে,
এখানে আছে x-2 আছে, তাহলে আমাদের জন্য কেন্দ্র হবে x-2 = 0, দ্যাট মিন্স x = 2। আমাদের জন্য y এর জায়গায় কত আছে, y-1, তাহলে আমাদের জন্য কেন্দ্রের কোটি হবে y-1 = 0, দ্যাট মিন্স y = 1। সুতরাং আমাদের জন্য কেন্দ্র কত হয়ে গেল, 2,1। তো 2,1 হচ্ছে আমাদের জন্য কেন্দ্র। কিভাবে আসছে আশা করি বুঝতেই পারতেছো, এটা পরাবৃত্তের মতোই আমরা কম্পেয়ার করে করে আনলাম, মানে আদর্শ কেসটার সাথে কম্পারিজন করে নিয়ে আসলাম। কেন্দ্রের পরে বলছে উপকেন্দ্র বের করতে বলছে। আচ্ছা, উপকেন্দ্রের ক্ষেত্রে দেখো, তোমাদের ফর্মুলাটা দেখো, ফর্মুলা দেখো। উপকেন্দ্রের ক্ষেত্রে ফর্মুলা কি, এই যে দেখো 0, ± BE, 0, ± BE হচ্ছে তোমাদের উপকেন্দ্রের ক্ষেত্রে ফর্মুলা। আচ্ছা, তার মানে আমাদের যখন এ হচ্ছে বি থেকে ছোট, তখন ফর্মুলাটা কি 0, ± BE, অর্থাৎ ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে ± BE। তো চলো আমরা সেটাই করি। আমাদের ভুজ কত হবে, ভুজ হওয়ার কথা x = 0, কোটি হওয়ার কথা y = ± BE, বাট আমাদের x এর জায়গায় আছে x-2, সুতরাং x-2 = 0 হবে, আর y এর জায়গায় আছে y-1, y-1 হবে ± BE। b এর মান কত, b এর মান হচ্ছে √8, আর e এর মান কত, 1/√2। সো √8 কে 1/√2 দিয়ে কাটলে কত থাকে, y-1 = √8 কে যদি তুমি √2 দিয়ে কাটো তাহলে তোমার থাকবে হচ্ছে 4। ওকে, তোমার থাকবে কত, 4। সো +-4, y-1 = যদি +-4 হয়, দ্যাট মিন্স y-1 = একবার +4, y-1 = একবার -4, দ্যাট মিন্স y = +5, y হচ্ছে -3। তাহলে আমরা উপকেন্দ্র কত পাইলাম, আর এখানে হচ্ছে x-2 = 0 হলে x = 2, তাহলে আমরা উপকেন্দ্র পাইলাম হচ্ছে 2,5, আরেকটা পাইলাম হচ্ছে 2,-3। এটা 2 হবে না কোনটা ভাইয়া? ভাইয়া ওই যে +-4 এর জায়গায় 2 হবে, √8 কে √2 দিয়ে কাটলে 2 থাকে। ও সরি, 2 লেখা যেত, হ্যাঁ নিচে ঠিক √2 কাটা যায়, আছে, এটা হবে +-2। সেটা যদি +-2 হয় তাহলে একবার হবে রাইট হ্যান্ড সাইডে +2, একবার হবে -2। সো +2 -2। সো আমরা এখানে পাচ্ছি y এর ভ্যালু আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 3, আর এখানে পাচ্ছি হচ্ছে -1, রাইট? থ্যাঙ্কস ফর দ্য কারেকশন। আচ্ছা, সো আমাদের উপকেন্দ্র স্থানাঙ্ক কি কি আসতেছে, একটা আসতেছে হচ্ছে ভুজ তো 2, আর কোটি আসতেছে হচ্ছে একটা 3, যেহেতু উপকেন্দ্র দুইটা হয় উপবৃত্তের ক্ষেত্রে, একটা উপকেন্দ্র আসছে 2,3, আর একটা উপকেন্দ্র আসছে 2,-1। আর কি কিছু বের করতে বলছিল, আর মনে হয় কিছুই বের করতে বলে না। সো এই জিনিসগুলো আমরা বের করে ফেললাম। জি ভাইয়া, ওই যে মানে এটা উপবৃত্ত নির্দেশ করে কিনা। আচ্ছা, উপবৃত্ত নির্দেশ করে কিনা, আর একটা কোশ্চেন ছিল উপবৃত্ত কিনা। এটা তুমি দুই ভাবে অ্যান্সারটা দিতে পারো। একটা হচ্ছে গিয়ে দেখো, তুমি এই আকৃতিতে নিয়ে আসতে পারছো না, এই আকৃতিতে নিয়ে আসার মানেই হচ্ছে এটা উপবৃত্ত নির্দেশ করে। এই আকৃতিতে নিয়ে আসার মানেই হচ্ছে এটা কি উপবৃত্ত নির্দেশ করে। যদি ওটা উপবৃত্ত নির্দেশ করে এই কারণে যে x² এর রাশির নিচের যে সহগ y² রাশির নিচের সহগটা ম্যাচ করে নাই, ঠিক আছে, আর তাদের মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস। আরেকটা ওয়ে আছে যেটা আমি তোমাদেরকে শিখাইছিলাম, তোমাদের মনে আছে? উপবৃত্তের ক্ষেত্রে আরো একটা ভাইয়া এর মান দেখে তো বোঝা যেতে পারে, ই এর মান। এক্স্যাক্টলি, তুমি আর ভালো একটা পয়েন্ট বলছো। ই এর মান আমরা অনেকভাবে ভেরিফাই করতে পারি। ই এর মান হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে, দ্যাট মিন্স এটা উপবৃত্ত। দেখতে উপবৃত্তের আদর্শিক রেখার সাথে ম্যাচ করতে, মানে এটা উপবৃত্ত। আবার আরেকটা আছে h² - ab এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এটা উপবৃত্ত। চলো h² - ab <= 0 সেটা দিয়েও ভেরিফাই করে। সো এখন দেখো, এটা তুমি একদম ফার্স্ট লাইনে ভেরিফাই করে ফেলতে পারবে উপবৃত্ত কিনা। প্রথম লাইনে দেখো, x² এর সহগ হচ্ছে 2, মানে a এর ভ্যালু হচ্ছে 2, y² এর সহগ কত, y² এর সহগ হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 1। বলো তো এখানে h এর ভ্যালু কত হবে? 0। h এর ভ্যালু কিন্তু 0। h এর ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এমন, ax² + by² + 2hxy যোগ 2gx যোগ 2fy + c = 0। তার মানে xy যুক্ত রাশির সাথে যেই সহগটা থাকে সেই সহগটাকে আমরা বলতাম 2h। আমার এই প্রবলেমে xy যুক্ত কোনো রাশিই নাই, তার মানে h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখন যদি তুমি h² - ab এর ভ্যালু বের করার চেষ্টা করো তাহলে তুমি কত পাবা? h² - 0² - 2 * 1 মানে পাচ্ছ তুমি -2। দেখো h² - ab এর ভ্যালু তুমি কত পাচ্ছ? 0 থেকে ছোট পাচ্ছ, মানে ভেরিফাই হয়ে গেল কি এটা হচ্ছে একটা উপবৃত্ত। তুমি অনেক ভাবে এটাকে ভেরিফাই করতে পারবা। এটা যে উপবৃত্ত তুমি অনেক ভাবে ভেরিফাই করতে পারবা। সহজ ওয়ে হচ্ছে তুমি চাইলে h² - ab দিয়ে করতে পারো। আরো সহজ ওয়ে হচ্ছে তুমি চাইলে অঙ্ক করার সময় ই এর ভ্যালু তো তুমি বের করবাই, ই এর ভ্যালু দেখে বলে দিতে পারো। ই এর ভ্যালু আসছিল কত? 1/√2। 1/√2 কি 1 থেকে ছোট না, আবার 0 থেকে বড়। তাহলে ই এর ভ্যালু যদি 0 আর 1 এর মাঝখানে থাকে সেটা হয় উপবৃত্ত।
ঠিক আছে? তো এভাবেও তুমি ভেরিফাই করতে পারো, অনেকভাবে ভেরিফাই করতে পারো এটা যে উপবৃত্ত। ক্লিয়ার? চলো আরেকটা প্রবলেম করি। আরো একটা প্রবলেম করি, তোমরা এই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবা বেশি, ঠিক আছে? এগুলা করার চেয়ে বেশি বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোন স্টাইলে করতেছি, জাস্ট হোল স্কোয়ার এই টাইপের কাজগুলো তোমরা এর আগেও করে আসছো, ইন্টিগ্রেশনও করে আসছো তোমরা, ঠিক আছে? এই পরাবৃত্তের মধ্যে আমরা কিন্তু সেম টাইপের কিছুটা কাজ করছি, তো এগুলো অনেকটা ইউজ টু হয়ে যাওয়ার কথা। তো চলো এবার আরেকটা প্রবলেম করি। বরিশাল বোর্ডে আসা একটা প্রবলেম করি 2017 সালে। দেখো 6x² যোগ 4y² মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 ইজ ইকুয়াল টু 0। সো এটা একটু ঝটফট করি। x² রাশিগুলোকে এক সাইডে নিয়ে আসি। 6x² মাইনাস 36, y² রাশিগুলো এক পাশে নেই, 4y² মাইনাস 4y প্লাস 43 ইজ ইকুয়াল টু 0। যদি 6 কমন নিয়ে নিই, এখান থেকে পাচ্ছি x² মাইনাস 6x, 4 কমন নিয়ে নিলে এখান থেকে পাচ্ছি y² মাইনাস y, ওকে, প্লাস 43। এরপরে কি করব? এরপরে এখানে আমার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ফলাইতে হবে। তা 6 থাকলো 6 এর মতো, তো x² মাইনাস 6 কে আমরা কি লিখতে পারি? 2 তো আমাদের আনতে হবে ফর্মুলার খাতিরে, 2 আনলাম, আর এখানে x² আছে, তাহলে x আনবো, তাহলে 6x বানানোর জন্য একটা 3 গুণ দিতে হবে, তাহলে আমরা 6x কে এভাবে লিখলাম। সো এখন ফর্মুলা ফলানোর জন্য আমরা একটা 3a² দেওয়া লাগে, আবার একটা মাইনাস 3a² আমি করলাম, যাতে আমার ইকুয়েশনটা ব্যালেন্স থাকে। তো 4 × y² মাইনাস, এবার বলো তো মাইনাস y কে আমরা কি লিখতে পারি? দেখি বুদ্ধি করে বলো তো, মাইনাস y কে আমরা কি লিখতে পারি? 2 into half y into y 2 × y × হাফ, তাহলে একটা হাফ স্কয়ার গুণ দিলাম, আবার একটা হাফ স্কয়ার বিয়োগ দিয়ে দিলাম, যোগ দিলাম, একটা বিয়োগ দিলাম, তো যোগ হচ্ছে 43 0 টু 0। সো এখন দেখো আমাদের কাজ শেষ। 6 × এইখানে আছে হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 9 প্লাস 4 × y মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস 1/4, ঠিক আছে, যোগ 43 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা গুণ করে দিই, কি আসতেছে? 6 × x মাইনাস 3 হোল স্কয়ার, আর 6 আর 9 গুণ হলে কত আসবে? মাইনাস 54, যোগ 4 × y মাইনাস হাফ হোল স্কয়ার, 4 আর 1/4 গুণ হলে কত আসতেছে? মাইনাস 1 প্লাস 43 ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখানে আলটিমেটলি কত পাচ্ছি? 6 × x মাইনাস 3 হোল স্কয়ার, আর দেখো এখানে কত? মাইনাস 54 মাইনাস 1 মাইনাস 55, এখানে 43 প্লাস 43। সো আমি আলটিমেটলি কত পাচ্ছি? তো 4 × y মাইনাস হাফ হোল স্কয়ার, আর এখানে আমি কত পাচ্ছি? এখানে আমি পাচ্ছি হচ্ছে তোমার মাইনাস 12, রাইট? আচ্ছা, মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সো এখানে আসতেছে 6 × x মাইনাস 3 হোল স্কয়ার যোগ 4 × y মাইনাস হাফ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12। সো 12 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, 6 × x মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস 4 × y মাইনাস হাফ হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1। সো কাটাকাটি করলে 2, এখানে থাকবে 3। সো x মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 কে আমরা লিখতে পারি √2 স্কয়ার, যোগ y মাইনাস হাফ হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 কে আমরা লিখতে পারি √3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখন বলো তো a কত? a হচ্ছে √2, b কত? b হচ্ছে √3। আবারও বলো তো কে বড়, a বড় না b বড় এই প্রবলেমের জন্য? b বড়। আবারও কিন্তু তোমার b হচ্ছে a b থেকে is বড়, greater than a। b is greater than a, দ্যাট মিন্স আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম একই নিয়মে এই প্রবলেমটা করতে হবে, একদম একই নিয়মে এই প্রবলেমটা করতে হবে। আচ্ছা, এই প্রবলেমের কোশ্চেনটা বলি এবার। উপকেন্দ্র বের করতে বলছে, দুইটা জিনিস বলছে, উপকেন্দ্র বের করতে বলছে, আর বলছে কি নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, আমি এ জানি, বি জানি, আমি উপকেন্দ্র বের করতে চাই, তা প্রথমে আমার ই বের করতে হবে, রাইট? ই ইজ ইকুয়াল টু হোয়াট? √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তো ছোট মানে হচ্ছে এর ভ্যালুটা ছোট, তাহলে √2 স্কয়ার মানে হচ্ছে 2, √3 স্কয়ার মানে হচ্ছে 3। সো আমি এখানে পাচ্ছি আলটিমেটলি 1/√3। ই এর ভ্যালু পাইলাম 1/√3। আচ্ছা চলো, ই এর ভ্যালু যদি 1/√3, তাহলে উপকেন্দ্র কত হবে? এই জাতীয় প্রবলেমের জন্য আমরা একটু আগে দেখলাম ভুজটা হওয়ার কথা ছিল 0, আর কোটিটা হওয়ার কথা ছিল প্লাস মাইনাস বিই, ওকে। বাট আমার এখানে ভুজের জায়গায় কত আছে? x মাইনাস 3 আছে, মানে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হওয়ার কথা 0, আর এখানে y এর জায়গায় কত আছে? y মাইনাস হাফ আছে, তাই তো? তাহলে y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হওয়ার কথা বিই, মানে b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে √3, আর e এর ভ্যালু হচ্ছে 1/√3। কাটাকাটি করলে প্লাস মাইনাস 1, ওকে।
মানে এক্স মানে উপকেন্দ্রের ভুজ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3, উপকেন্দ্রের কোটি কত হবে? দুইটা হবে, একটা হচ্ছে ওয়াই মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস 1, আরেকটা হবে ওয়াই মাইনাস হাফ ইজ ইকুয়াল টু মাইনাস 1। ওকে, তো এইভাবে তোমরা উপকেন্দ্রটা পেয়ে গেলাম। এখন বলো দেখি নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ কত হয় এই আকৃতির প্রবলেমের জন্য? নিয়ামকের সমীকরণ কত হয়? y সমান প্লাস মাইনাস b বাই a। এক্স্যাক্টলি, আমরা দেখছিলাম না তুই যে তিনটা কেস, যেমন একটা বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু যেটা হচ্ছে a, 0 বিন্দু, তার আগে থাকে উপকেন্দ্র যেটা a, e, 0, মানে যখন a বড় থাকে, আর তার এ হাতে থাকে যেখানে নিয়ামকটা যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটা হয় a বাই e, 0। আর যদি এই কেসটা হচ্ছে b হচ্ছে a থেকে বড় হয় তখন কেমন হবে? তখন এই মাঝখানে তো কেন্দ্র 0, 0 বিন্দু, এরপরে থাকবে হচ্ছে 0, be, যেটা উপকেন্দ্র মাত্রই বের করলাম, এরপরে থাকবে 0, b, তারও বাইরে থাকবে হচ্ছে নিয়ামক রেখা যেটা কত? 0, b বাই e। তাহলে নিয়ামক কোন বিন্দু দিয়ে যাচ্ছে? b বাই e বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা নিয়ামকের সমীকরণটা লিখতে পারবো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। সো আমরা লিখতে পারি y এর জায়গায়, আসলে আমাদের এখানে তো y এর জায়গায় কত বসবে? আমাদের এখানে y এর জায়গায় y মাইনাস হাফ। দ্যাট মিন্স এই জিনিসটা তোমরা আবার লিখো না, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর জন্য আর কি বারবার লিখি, ফর্মুলাটা মনে করে দিই। সো y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, ঠিক আছে? তো b এর ভ্যালু হচ্ছে √3, b এর ভ্যালু কত? √3 না? √3। সো √3 আর e এর ভ্যালু হচ্ছে 1 বাই √3। সো √3 বাই 1 বাই √3 মানে হচ্ছে y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সুতরাং y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস 3, এটা হচ্ছে একটা নিয়ামকের সমীকরণ। আবার y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু মাইনাস 3, এটা হচ্ছে তোমার নিয়ামকের আরেকটা সমীকরণ। এই হচ্ছে তোমার দুইটা নিয়ামকের সমীকরণ। ওকে, সো এই ছিল কিছু প্রবলেম আমাদের, যে ইকুয়েশন গুলোকে আমাদের উপবৃত্তের আদর্শ ইকুয়েশনে নিয়ে তারপর সেখান থেকে আমাদের কিছু ইনফরমেশন বের করতে দিতে পারে। নিয়ামকের সমীকরণ, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিতে পারে। হ্যাঁ, এগুলো সবগুলো তুমি মনে করো এই প্রবলেমের জন্য যদি আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে চাইতাম তাহলে কি বের করতাম আমি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ফর্মুলা কি? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। তাহলে আমাদের এই প্রবলেমে ছোট হচ্ছে এর ভ্যালু, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2 ইন্টু ছোট স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, a মানে হচ্ছে √2 স্কোয়ার ডিভাইডেড বাই বড় মানে হচ্ছে √3, দ্যাট মিন্স 4 বাই √3। তাহলে এটা হইতো আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এভাবে যত ইনফরমেশনই দেখতে কেন, আমি তো ফর্মুলা গুলো দিয়ে দিছি, ওই ফর্মুলা দেখে জাস্ট প্রবলেম গুলো করবা। মানে এখানে রকেট সায়েন্সের কিছু নাই, মানে একদম সিম্পল জিনিস। তোমার কাজটা হচ্ছে শুধুমাত্র এই পর্যন্ত, এই লাইন পর্যন্ত হচ্ছে তোমার কাজ, মানে আদর্শ আকৃতিতে আনা পর্যন্ত তোমার কাজ। এরপরে হচ্ছে জাস্ট ফর্মুলা অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে। ওকে, যে ইনফরমেশনই দেখ তুমি বের করতে পারবে, ঠিক আছে? ওকে, সো বলো তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? তাহলে আমি ভিন্ন আরেকটা টাইপে যাবো, নাকি এই টাইপের আরো কিছু অঙ্ক তোমাদের দেখাবো? বলো, তোমাদের অপিনিয়ন শুনে আমি ভিন্ন টাইপে যাবো কিনা ডিসাইড করবো। নিউ টাইপ, এই টাইপের আরেকটা করা। এই টাইপের আরেকটা করাবো? আচ্ছা, আরেকটা হ্যাঁ, এরপরে নিউ টাইপে যাবো। ওকে, 3 এই নাম্বার টাইপের আরেক, হ্যাঁ বলো। 3 নাম্বার পয়েন্ট কোনটা কোনটা? 3 নম্বর অঙ্কটা করাবো? না, 3 নাম্বার ওই যে লাস্টে যেটা লিখলেন ওই যে 2 ইনটু ছোট স্কয়ার ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা। জি ভাই, হইছে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, এখন চলো আরেকটা প্রবলেম করি। আমি একটা অঙ্ক পাচ্ছি না যেগুলো আমাদের এ বড়, কি সবগুলো আমাদের খালি বি কে বড় দিতেছে এ থেকে। আচ্ছা, তারা বুয়েট 4-5 আসছে, চুয়েটে আসছে, খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু এটা তো বেশি সিম্পল। কি করবো? 5x স্কয়ার, দেখো কি সিম্পল দিছে, 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। করারই বা কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে 1 দেওয়া আছে। আচ্ছা দেখো তো, এক্স স্কয়ারের সাথে আমরা এখন কি জানি? এক্স স্কয়ার বাই এ স্কয়ার লাগবে, তাই না? ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 লাগবে, তাই না? তাহলে এক্স স্কয়ারের নিচে এ স্কয়ার আনতে হবে, এক্স স্কয়ারের সাথে 1 রাখতে হবে, নিচে কিছু একটা আনতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? প্লাস 5, এক্স্যাক্টলি 1/5, ভেরি গুড। সো আমাদের যেটা এক্স স্কয়ারের সাথে 5 গুণ আছে, চাইলে এটাকে আমরা 1/5 আকারে নিচে লিখতে পারি না? এই 1/5 টি তো উপরে আবার চলে গেলে 5 এক্স স্কয়ারের সাথে 5 আকারে চলে আসবে, গুণ হয়। তো আমি এক্স স্কয়ারের নিচে 1/5 লিখলাম, আর যেটা 4 ইনটু ওয়াই স্কয়ার ছিল সেটাকে আমি ওয়াই স্কয়ারের নিচে 1/4 লিখলাম ইজ ইকুয়াল টু 1। তারপর আমাদের a এর ভ্যালু বের হয়ে যাবে। এখন কত? এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1/5 কে লিখতে পারি 1/√5 হোল স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 1/2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো এইবার বলো তো কে বড়, এ বড় নাকি বি বড়?
বি বড় ভাইয়া। বি বড় এইবারও হচ্ছে বি বড়। আমি একটা জিনিস বুঝলাম না, আমি যেগুলো ধরতে দিই সবগুলো আমাদের বি বড় আসতেছে এর থেকে। যাই হোক, ম্যাটার ডাজন্ট ম্যাটার। তো এখানে কি বলছে দেখি, এখানে বুয়েটের প্রবলেমে বলছে যে নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করতে বলছে। খুবই সিম্পল। আমি এ জানি, এ হচ্ছে 1/√5, আমি বি জানি, বি হচ্ছে হাফ। আবার এটা একদম আদর্শ আকৃতিতেই দেওয়া আছে, সেটাতে আমি আর কি করব বলো, একদম করার মতো কিছুই নাই। তো আগের অঙ্কের মতোই নিয়ামকের সমীকরণ কত হবে? তো নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ ইজ ইকুয়াল টু হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি এর ভ্যালু হচ্ছে হাফ, ই এর ভ্যালুটা একটু বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে পাশে ই এর ভ্যালুটা বের করে ফেলি। ই ইজ ইকুয়াল টু কত? √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড়, মানে হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 1/4। ঠিক আছে, এটা করলে কত আসবে? 4/5, মানে হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1/√5 আসতেছে। ই এর ভ্যালু আসতেছে 1/√5। আমি যদি ভুল করে না থাকি, ই এর ভ্যালু হচ্ছে 1/√5। সো হাফ বাই 1/√5। ওকে, তো ই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √5/2। শেষ, এটাই তোমার অ্যান্সার শেষ। সেই প্রবলেমটা বুয়েট আসছিল, খুবই সহজ একটা প্রবলেম। আচ্ছা, তোমরা বলে আরো একটা প্রবলেম করতে পারি, আর নাহলে নতুন টাইপে যেতে পারি। আর কি করব নিউ টাইপ। ভাইয়া নতুন হ্যাঁ? নতুন টাইপে যায় চলেন, এগুলো তো সহজে আছে। হ্যাঁ চলো, নতুন একটা টাইপে যাই। সো নিউ টাইপের প্রবলেম দেখো, এগুলো আরো বেশি সহজ। এই নিউ টাইপের একটা অঙ্ক যেটা মানে এতবার বোর্ড পরীক্ষা আসছে, লিটারালি অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। ঠিক আছে, সো এই প্রবলেমটা আমি কোশ্চেনটা দেখি, একদম সিম্পল। এই টাইপের একটা সিমিলার প্রবলেম পড়া বৃত্তের চ্যাপ্টারও পড়াইছিলাম। দেখো তোমরা নিজেরা ধরতে পারবা। পি এর মান কত হলে, পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরো কিছু জিনিস বলছে, আগে আমরা সেটাই দেখি। আর পি এর মান কত হওয়া উচিত সেটা আগে বের করি। চলো, ওরা বলে দিচ্ছে আমাদের উপবৃত্তের কোন বিন্দু দিয়ে যায়, 6,4 বিন্দু দিয়ে যায়। তার মানে 6,4 বিন্দুটা যদি আমি উপবৃত্তের সমীকরণে বসাই, এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় 4 স্যাটিসফাই করবে। তো এই বিন্দুটা বসায় আমরা যেটা করবো, পি এর ভ্যালুটা বের করে নিয়ে একবার। পি এর ভ্যালু জানা হয়ে গেলে আমি এ জানবো, বি জানবো। আর এ আর বি জানলে পরের ইনফরমেশন গুলা, পরের কোশ্চেনটা যাই, পরের কোশ্চেন গুলো বলে নি। বলছে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, মানে ই এর ভ্যালু বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা, আর বলছে উপকেন্দ্র, উপকেন্দ্র বের করতে বলছে। ঠিক আছে, এই প্রবলেমে কি বলছে, উপকেন্দ্র আর উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। চলো প্রথমে আমরা একটা কাজ করি, 6,4 বিন্দুতে উপবৃত্ত বসাই দিই। তো এক্স এর জায়গায় 6 বসাই দিই, 6 স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই এর জায়গায় 4 স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আসছে কত, 36 ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25। সো 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25 করলে আমরা পাচ্ছি 9/25। ওকে, so 36 divided by p is equal to হচ্ছে 9/25. That means 36 into 25 divided by 9 is equal to হচ্ছে p. So কাটাকাটি করলে থাকতেছে 4 আর 4 25 হচ্ছে 100, তাই না? তো p is equal to হচ্ছে 100. That means আমি কিন্তু আমার উপবৃত্তের ইকুয়েশনটা জেনে গেছি। এবার p এর মান জেনে যাওয়া মানে কি, এই দেখো p ছিল আমার একটা ঝামেলা। এখানে p এর মানটা না জানার কারণে আমি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র বের করতে পারতাম না। কারণ p এর মান তো জেনে গেছি, সুতরাং এখন আমার উপবৃত্তের ইকুয়েশনটা কত হবে সেটা আমি জানি। যাক, অনেকক্ষণ পরে পাইলাম একটা জিনিস। দেখো তাহলে পি এর মান কত আসলো, পি এর মান হচ্ছে 100। তাহলে আমরা লিখতে পারি পি কে 100 কে কি লিখতে পারি, 10 স্কয়ার লিখতে পারি না, 10 স্কয়ার। এবার বলো তো এ বড় নাকি বি বড়? এবার তো দেখাই যাচ্ছে ক্লিয়ারলি এ বড়। এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, তাহলে এইবার উৎকেন্দ্রিকতা, এক নম্বর প্রশ্নের आंसर, উৎকেন্দ্রিকতা কত হবে, √1 মাইনাস ছোট স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার ডিভাইডেড বাই বড় স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার। সো 25/100 আলটিমেটলি আসছে √75/100। শেষ, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তাই না? সো হচ্ছে √3/2। সো √3/2 আসতেছে কি আমার উপকেন্দ্রের ভ্যালু। সো এবার বলো, সরি উৎকেন্দ্রিকতা। সো উপকেন্দ্র কত আসবে বলো তো? এখানে কিন্তু এ হচ্ছে বি থেকে বড়, এখানে কিন্তু এ বি থেকে বড়, তাহলে উপকেন্দ্র কত আসবে? উপকেন্দ্রের প্লাস হবে মাইনাস 5√3 প্লাস প্লাস মাইনাস মাইনাস এই এই আর কোটি হবে 0।
ভেরি গুড। তার মানে হচ্ছে প্লাস মাইনাস এ এর ভ্যালু হচ্ছে তোমার 10 আর বি এর ই এর ভ্যালু হচ্ছে √3/2 না, হ্যাঁ মানে 5√3। সো ভুজ আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 5√3 আর কোটি আসতেছে হচ্ছে তোমার 0। আমরা উপকেন্দ্রের সঙ্গে জেনে গেলাম প্লাস মাইনাস 5√3, 0। সেটা হচ্ছে আমাদের নিম্ন উপকেন্দ্র। শেষ, এই প্রবলেমটা সলভ। সো এই টাইপের তোমাদের আরো একটা প্রবলেম দেখাই, সবগুলা সিমিলার প্রবলেম। ওকে, সো তোমরা আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো, একদম সিম্পল প্রবলেম, তো কমপ্লেক্সিটি কিছু নেই। সো আরেকটা প্রবলেম করি চলো এখান থেকে, এটাও পারবা, বোর্ডে আসা একটা প্রবলেম বা সহজ। পি এর মান কত হলে এই কোশ্চেন দিতে কি দেখো তো 4x, এটা তোমরা নিজেরা একটু করো তো, আমি সবাই কাছ থেকে চাই এটা তোমরা নিজেরা করো। এইটি উপবৃত্তটি আবারও দুইটা জিনিস বের করতে বলছে। এক নম্বর বলছে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, 2 নম্বর বলছে উপকেন্দ্র বের করতে বলছে। প্রথমে আগে পি এর মানটা বের করো, তোমরা সবাই একটু নিজেরা একটু করো তো। সময় দিলাম মাত্র 4 মিনিট, 9:41 বাজে 9:45 এর মধ্যে বলতে হবে, একদম সিম্পল জিনিস। তো দ্রুত আমাকে বলবা উৎকেন্দ্রিকতা কত আর উপকেন্দ্র কত, ঠিক আছে, আর পি এর মানটা কত এটাও বলবো। তো এই তিনটা জিনিস একটু দ্রুত বের করো। এটা হইলে আমরা পরের আরেকটা টাইপ আছে, ওই টাইপটা চলে যাবো, ঠিক আছে। ভাইয়া P5 আসে। পি এর ভ্যালু আছে 5, পি এর মান 5 এসছে। ভেরি গুড। তার মানে আর তোমাদের দুইজনের উৎকেন্দ্রিকতা 1/√5। উৎকেন্দ্রিকতা 1/√5। 1/√5, ভেরি গুড। মানে অনেকের মিলছে, মানে হচ্ছে অ্যানসার কারেক্ট। আর উপকেন্দ্র কত আসছে? +-2 0। এটাই কি আসছে সবার +-2,0? হ্যাঁ +-2,0। তা তো হইলই এই প্রবলেম। তাহলে আমরা এই টাইপে আর না থাকি, শেষ, নিউ টাইপ। সো নতুন আরেকটা টাইপে যাই চলো। এবারের টাইপটা হচ্ছে সবাই পরাবৃত্তে এই টাইপের প্রবলেম করতে করতে বিরক্ত হয়ে গেছে মনে হয়। এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এর টাইপ। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু তো 1 থাকে, তাই আমরা লিখতে পারতাম এসপি ইজ ইকুয়াল টু পিএম। বাট উপবৃত্তের ক্ষেত্রে কি ই এর ভ্যালু 1, ই এর ভ্যালু তো 1 না। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ইকুয়েশন যদি বের করতে বলে তখন কি হবে? এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। তো আমি আবারও বলি, এতক্ষণ পর্যন্ত আমরা কোথায় ছিলাম? আমরা যে টাইপগুলো করতেছিলাম ওই টাইপগুলোর মধ্যে আমাদের উপবৃত্তের ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশন থেকে আমরা উৎকেন্দ্রিকতা বের করলাম, ইকুয়েশন থেকে আমরা এরপরে কি করলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করলাম, উপকেন্দ্র বের করলাম, এই জাতীয় কিছু জিনিস বের করছি, ঠিক আছে। আর এখন হবে আমাদের উপবৃত্তের ইকুয়েশন দিবে না, কিছু ইনফরমেশন দিবে। আর আমরা যেটা করব উপবৃত্তের ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। কিছু ইনফরমেশন দিবে, আমরা সেখান থেকে উপবৃত্তের ইকুয়েশনটা বের করব। তো কিভাবে বের করব? একদম পরাবৃত্তের স্টাইলে, শুধুমাত্র এখানে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার ভ্যালু, ই এর ভ্যালুটা দেওয়া থাকতে হবে, নাহলে তুমি উপবৃত্তের ইকুয়েশনটা লিখতে পারবা না, ঠিক আছে। তো চলো সবচেয়ে বেশিবার বোর্ডে আসা একটা প্রবলেম করে, এটা করলে মোটামুটি এই টাইপের বাকি কোনো অঙ্ক না করলে তোমরা পারবে, ঠিক আছে। আমি দেখাই প্রশ্নটা, আমি হুবহু লিখতেছি, দেখো। উপকেন্দ্র 3,4, উৎকেন্দ্রিকতা 1/3 এবং নিয়ামকের সমীকরণ x + y - 2 মনে পড়ে? উপকেন্দ্র আর নিয়ামক দেওয়া থাকলে পরাবৃত্তে আমরা sp = pm ধরে করে ফেলতাম। আমাদের একটাই টার্গেট থাকতো, পরাবৃত্তের ইকুয়েশন যখন বের করতে বলতো sp = pm, মানে উপকেন্দ্র বের জানা আর নিয়ামক রেখাটা জানা, ঠিক আছে। তো এই টাইপটা হচ্ছে এরকম, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, আবার উৎকেন্দ্রিকতাও দেওয়া থাকতে হবে, যেহেতু এটা উপবৃত্ত। ই এর ভ্যালু তো তোমার এখন আর জানো না তুমি এক্স্যাক্টলি কত, পরাবৃত্তের ক্ষেত্রে জানতা যে ই এর ভ্যালু 1, অলওয়েজ 1 হয়। সো এখন আমরা কি করব? বলছে কি, এটা হইলে উপবৃত্তের ইকুয়েশন বের করতে হবে, উপবৃত্তের সমীকরণ। তো একদম সিম্পল জিনিস, আমরা এস জানি, এস হচ্ছে কত? 3,4। আমরা ই জানি 1/3। আমরা পি বিন্দুটা তো ধরেই নিব এক্স ওয়াই, চলমান বিন্দু সবসময় এক্স ওয়াই ধরতে হবে। আর নিয়ামকের সমীকরণ জানি x + y - 2 = 0। সুতরাং এখানে আমাদের ফর্মুলা কি? sp = EPM। শেষ, প্রবলেম সলভ। এখন sp মানে কি? এস আর পি বিন্দুর মধ্যে দূরত্ব, সুতরাং √/,
এস বিন্দু হলো 3 4, পি বিন্দু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই এর ভ্যালু হচ্ছে 1/3, আর পিএম কত হবে? পিএম হবে এক্স ওয়াই বিন্দু থেকে এই যে নিয়ামক রেখা আছে তার উপর লম্ব দূরত্ব, যেমনটা তোমরা পরাবিতে চ্যাপ্টারে দেখছো। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ হচ্ছে 1 স্কয়ার যোগ ওয়াই এর সহগ হচ্ছে 1 স্কয়ার, উভয় পাশে হোল স্কয়ার করে দেই। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কয়ার যোগ ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হোল স্কয়ার করলে 1/3 হবে 1/9, আর এটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে ছিল √2 হয়ে যাবে 2। ওকে, তো এখানে আমি কত পাচ্ছি ক্যালকুলেট করলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16, আর এখানে 9 আর 2 গুণ হইলে হচ্ছে 18, 18টাকে আমি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে? x প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার থাকতেছে, এটাকে আমি যদি ভাঙাই ফর্মুলাতে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা কি হবে? x স্কয়ার যোগ y স্কয়ার যোগ মাইনাস 2 স্কয়ার যোগ 2 ইনটু xy যোগ 2 ইনটু y ইনটু মাইনাস 2 যোগ 2 ইনটু মাইনাস 2 ইনটু x। শেষ, ফর্মুলা ভাঙাই ফেললাম। এবার যা সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, আমার অ্যানসার শেষ, আর এক লাইন লাগবে। সো 18x স্কয়ার মাইনাস, আচ্ছা এটা ক্যালকুলেটর লাগবে আমার, 18 আর 6 গুণ করলে কত আসে? 6 10 60 448 8 48, ঠিক আছে। সো 108 এটি x, আর এখানে 18 আর 16 আর 9 হচ্ছে কত? 25। সো 25 এর সাথে 18 গুণ হলে, আচ্ছা সেটা তার y স্কয়ার সাথে গুণ হলে হবে 18y স্কয়ার মাইনাস 8 এর সাথে যদি 18 গুণ হয় কত আসবে? 8 এর সাথে 18 গুণ হলে আসবে হচ্ছে কত? 144 আসার কথা, এখানে আসবে হচ্ছে মাইনাস 8, তো তাহলে মাইনাস 144x, আর 25 এর সাথে যদি 18 গুণ হয় তাহলে কত আসার কথা? 25 10 20 হচ্ছে 500, তাহলে 400 450, সো 450। ওকে, আর এখানে আসছে কত? x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2xy মাইনাস 4y মাইনাস 4x আর মানে প্লাস 4, ঠিক আছে। এবার সবাইকে যদি এক সাইডে নিয়ে আসি আমার অ্যানসার চলে আসবে। এখানে 18x স্কয়ার, এখানে প্লাস x স্কয়ার মানে হচ্ছে 17x স্কয়ার, এখানে 18y স্কয়ার, এখানে আরেকটা y স্কয়ার মানে হচ্ছে বিয়োগ করলে আসবে যোগ 17y স্কয়ার। ওকে, এখানে মাইনাস 180x আর এখানে হচ্ছে মাইনাস 4x, এক পাশে যদি নিয়ে আসি মাইনাস 104x, ঠিক আছে। আগে ভুল লিখলাম 104x, আর আচ্ছা এটা তো y হওয়ার কথা 8y, এটা তো 8y হওয়ার কথা, রাইট। সো এটা হবে 144y। তো এখানে আবার 144y, আর এখানে যদি আবার একটা মাইনাস 4y আছে, যদি কাটাকাটি করি এটা আসবে মাইনাস 140y, ঠিক আছে। আচ্ছা এরপর আর কত থাকে? 450 আর 4 বিয়োগ করলে কত থাকে? প্লাস 446। ও আরেকটা জিনিস বাদ দিছি, সেটা হচ্ছে 2x y আছে, এখানে বিয়োগ হলে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। শেষ, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড সলিউশন। এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড সলিউশন। ওকে, সো এই টাইপের একটা অঙ্ক করলাম আমি, এখানে টোটাল 8টা অঙ্ক দেখতে পাচ্ছি আমার বইয়ের মধ্যে। হ্যাঁ বলো। এক্ষেত্রে বৃহদাক্ষ y অক্ষ বরাবর, তাই না? এই ক্ষেত্রে বৃহদাক্ষ y অক্ষ বরাবর কিনা এই ইনফরমেশনটা তোমাকে আমি বলতে পারতেছি না এখন, কারণ এইখানে রোটেশন ঘটছে, ঠিক আছে। সেটা জানতে গেলে আরো কিছু কাজ করতে হবে, সেটা তোমাদের লেভেলে নাই। ভাইয়া উপকেন্দ্র দেখে কি বোঝা যাবে, মানে যে বিন্দুটা দিয়ে এখানে তুমি এখানে কি তুমি উপকেন্দ্র বের করতে পারবা এই প্রবলেমের জন্য? উৎকেন্দ্রিকতা তুমি কিভাবে বের করবা এই অঙ্কের জন্য? ভাইয়া এই ধরনের স্থানাঙ্ক তো দিয়ে দিছে, মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওয়েট, উপকেন্দ্র দিয়ে দিতে 3,4, আচ্ছা, আর উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে বৃহদাক্ষ y অক্ষ কিনা, ওয়েট আগে চেক করে দেখি ওইভাবে কি আসলে বলা যাবে কিনা, আমি শিওর না। আমি দেখি ভাইয়া বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা বের করতে পারবো, মানে ও তাও তো আমি শিওর না যে কোনটা আমি ছোট আমি কোনটা ওইটাই বড়। ভাবতেছি যে এটা তোমরা আসলে শিওর হবে কি। একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জাস্ট কোয়েশনটা একটু ড্র করে দিই কি আছে, ঠিক আছে। এটা
আমার মনে হয় না বলতে পারার কথা, কারণ যখন রোটেশন করে তখন এত সহজে মনে হয় বলা যায় না যে উৎকেন্দ্রিক মানে ইয়া কত হবে, বিয়োগাক্ষ কোনটা হবে। সেটার জন্য আবার এটাকে রিডিউস করা লাগে। ওই রিডিউস সিস্টেমটা তোমাদের ব্যাচের একটা ছেলে পারে, সে আমার কয়দিন আগে কোরিয়া পর্যন্ত দেখাইলো। মানে আমি ওকে ফর্মুলাটা যা দিয়ে দিছিলাম ছবি তুলে, তো ওই উপকেন্দ্র ওই যে আবিদ নামে একটা ছেলে আছে তোমাদের সাথে পড়ে, আজকে ও জ্বরের ক্লাসটা করে, ও এগুলো নিচ থেকে বের করে ফেলছে। তো এই ইকুয়েশন থেকে মানে রিডিউস করার আমি ফর্মুলা যা দিছি, ও নিজে নিজে রিডিউস করে করে মানে ওটা আদর্শ মানে রোটেশনটাকে ক্যান্সেল করলে কি হয় ওখান থেকে হচ্ছে জিনিসগুলো বের করছে। তো ওগুলো তোমাদের লেভেলে নাই আর কি, এই জন্য আমি দেখাইনি। আচ্ছা দাঁড়াও, আমি যে এটা পাচ্ছি সেখানে, আচ্ছা শুনো নাদিম, এক্ষেত্রে বলা যাবে না তোমার বৃহদাক্ষ কোনটা, এই ইনফরমেশন দেখে বলা যাবে না। কারণ তোমার আমি গ্রাফটা যেমনটা দেখতেছি, দেখো গ্রাফটা আমি তোমার বলি, গ্রাফটা যা বলি, গ্রাফটা হচ্ছে এই উপবৃত্তটা আছে এইভাবে, এরকম একটা শেপ আছে। তো এখন বৃহদাক্ষ এক্স অক্ষ না ওয়াই অক্ষ, এটা একটু ঝামেলা, কারণ সেটা এক্স অক্ষ বরাবর নাই, ওয়াই অক্ষ বরাবর নাই, ঠিক আছে। তো ডিসিশনটা দেওয়া একটু ঝামেলা, ঠিক আছে। আমার মনে হয় এভাবে বলা যাবে না, এটার গ্রাফটাই এরকম শেপ আছে। তো এই জন্য এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খালি ইকুয়েশনটা বের করতে বলে, ঠিক আছে। কারণ যখন তোমাকে ইকুয়েশন দিবে তখন তোমাকে বলবে উৎকেন্দ্রিক সবকিছু বের করো, আর যখন তোমাকে ইকুয়েশন দিবে না তখন তুমি জাস্ট ইকুয়েশন পর্যন্ত বের করলে কাজ তোমার শেষ। আচ্ছা ওকে, তাহলে চলো এই টাইপের প্রত্যেকটা ভাইয়া প্রবলেম খুবই সিম্পল। হ্যাঁ বলো। ভাইয়া ওই যে নিয়ামকের সমীকরণটা দিয়ে দিয়েছে, ওটা যদি অক্ষের সমীকরণ বলতো তাহলে সেই আগের নিয়মেই মানে লম্ব অক্ষের সমীকরণ নির্ণয় করতে হতো, তাই না? হুম হুম হুম, অক্ষের সমীকরণ দেওয়া থাকলে তো আগের নিয়মে বের করতে পারতাম। আচ্ছা ভাই। তবে অক্ষ তো ভাই এখানে দুইটা, বুঝছো। বৃহদাক্ষটা দেওয়া থাকলে আর কি বুঝতে পারতাম, বৃহদাক্ষটা কোন বরাবর, অক্ষ তো আবার দুইটা। দেখো এই টাইপের প্রত্যেকটা প্রবলেমই অনেকটাই সিমিলার টাইপের হয়, ঠিক আছে এখানকার অঙ্কগুলা। তো আমি জাস্ট তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই, যেটা হচ্ছে 18 সালে আসছে, প্লাস কয়েকবার আসছে বোর্ডে। একদম সিম্পল, ওই যে নিয়মে মাত্র করলাম ওই একই নিয়মে করতে হবে। দেখো উপকেন্দ্র হচ্ছে -1,1, উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ, আর নিয়ামকের সমীকরণ কত, দেখো নিয়ামকের সমীকরণটা হচ্ছে 4x + 3y - 5 = 0। দেখো এসপি = পিএম ধরে তুমি কি আবার আগের মতো করতে পারবা কিনা, তাহলে কি অঙ্কটা আমি দেখার সময় নষ্ট না করে আমি পরের টাইপে গেলে ভালো হয় কিনা বলো। -1,1 এস এর বিন্দু, ই হচ্ছে হাফ, পি হচ্ছে এক্স কমা ওয়াই। তো তুমি কি আবারও এসপি পি, আমি জাস্ট এসপি ইপিএম ধরবা। ওকে, তো এবার দেখো তো এস আর পি বিন্দু দূরত্ব মধ্যবর্তী ডিসটেন্স কত হবে, এক্স মাইনাস সরি এক্স প্লাস 1 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে হাফ। তো পিএম করলে আমার নিয়ামক রেখা সমীকরণ কত, 4x + 3y - 5 এর মডুলাস ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে 4, মানে 4 স্কয়ার যোগ y এর সহগ হচ্ছে 3। শেষ। এবার যদি এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাবে, রিকোয়ার্ড ইকুয়েশন অফ এলিপস তুমি পাবে, উপবৃত্তের তুমি রিকোয়ার্ড ইকুয়েশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো বলো তো এই প্রবলেমটাকে আর আমি করে দিব নাকি তোমরা নিজেরা করতে পারবা, মানে একদম হুবহু আগের স্টেপগুলো ফলো করে, আগের প্রবলেমটা যেভাবে করলাম ওই সেম স্টেপ ফলো করলে এই প্রবলেমটাও মিলে যাবে, করতে পারবা কিনা বলো তো। জি জি ভাইয়া পারবো। পারবো স্যার করতে। ভেরি গুড। তো আমি চলো তাহলে আমরা এই টাইপ থেকে চলে যাই, আমরা আরেকটা টাইপে যাই। তাহলে আমরা উপবৃত্তটা অনেকটা আগে রাখতে পারলে আমরা অনেক দ্রুত আমাদের কনিক্স সেকশন চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় তোমাদের প্রত্যেকের তো কলেজ খুলে দিছে, প্রত্যেকে কলেজে দেখবা সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানে কনিক্স জিনিসটাকে একটু ইনক্লুড করা থাকবে। আমার মনে হয় এই জিনিসটা তোমরা দেখতে পারবে, প্রত্যেকে কলেজে দেবে, এটা কারণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখা যাবে কি আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালও দিয়ে দিচ্ছে, বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা যাদের হবে তাদেরও দেখবা দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা সো চলো আমরা এখন আবার ডিফারেন্ট আরেকটা টাইপে যাই। তো এখানে হচ্ছে আরো ভিন্ন ভিন্ন কিছু, এই টাইপের ভিতরে বৈশিষ্ট্য কি, এই টাইপের মধ্যে উপকেন্দ্র দেওয়া থাকতো, উৎকেন্দ্রিকতা, নিয়ামক দেওয়া থাকতো, এই তিনটা দেওয়া থেকে ওখান থেকে উপবৃত্তের সমীকরণ বের করতাম। এখন যেখানে যাবো সেখানে হচ্ছে মানে আরো ভিন্ন ভিন্ন কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, কোন কোন বিন্দু দিয়ে যায় সেটা দেওয়া থাকবে, বা আরো অন্য হাবিজাবি ইনফরমেশন দেওয়া থাকতে পারে, যেগুলো থেকে আমাদের কি করতে হবে, উপবৃত্তের ইকুয়েশনটা বের করে আনতে হবে, ঠিক আছে। তো চল একটা প্রবলেম করি, যেখানে কি বলছেন, উপবৃত্তের
সমীকরণ বের করতে বলছে, বের করো। তো ইনফরমেশন কি কি দিল, বলল যে এটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। অক্ষদ্বয় হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে। তার বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, মানে বুঝাই যাচ্ছে এটা হলো একদম আদর্শ কেস, এক্স অক্ষ ওয়াই অক্ষ। হ্যাঁ, এরপর হচ্ছে যে কি, এবং সেটা বলতেছে যে কি 0,2√2 এবং -3,0 বিন্দু দিয়ে যায়। দেখো কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে তাহলে আমার ইকুয়েশনটা কি হয়, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার না, মানে কেন্দ্র যেহেতু মূল বিন্দুতে, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমার যেহেতু বলছে কেন্দ্র মূল বিন্দুতে, আর অক্ষগুলা কি, অক্ষগুলা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে আমার ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তার মানে এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ফর্মেই থাকবে, আমার ইকুয়েশনটা কি একদম স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশনটা কেমন হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এমনটাই হবে। সো তুমি উপবৃত্তের ইকুয়েশনটা জানার জন্য তোমার জাস্ট দুইটা অজানা জিনিসের মান জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি। এ আর বি এর ভ্যালুটা তোমার জানতে হবে। এখন এ আর বি এর ভ্যালুটা বের করার জন্য তোমাকে থার্ড ইনফরমেশনটুকু দেওয়া হয়েছে, সেটা কি, তোমার এই উপবৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে 0,2√2 আর একটা হচ্ছে -3,0। এই দুইটা বিন্দু দিয়ে যায় মানে হচ্ছে এই দুইটা বিন্দুকে যদি তুমি উপবৃত্তের সমীকরণের মধ্যে বসাও তাহলে সেটা স্যাটিসফাই করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, এবং সেখান থেকে তুমি কি করতে পারবা, এ এবং বি এর ভ্যালুটা বের করতে পারবা। তাহলে আমার উপবৃত্ত যদি 0,2√2 বিন্দু দিয়ে যায়, তাহলে এর মিনিংটা কি, আমার উপবৃত্তের ইকুয়েশনে এক্স এর জায়গায় যদি 0 বসায় দেই আর ওয়াই এর জায়গায় যদি 2√2 বসায় দেই তাহলে জিনিসটা স্যাটিসফাই করবে। ওকে, আলটিমেটলি কত আসতেছে, 2s মানে 4√2 মানে 8/b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে, এখান থেকে বি স্কয়ার ইজ ইকুয়াল টু আসতেছে 8। দেখো আমি বি স্কয়ারের ভ্যালু জেনে গেলাম। সিমিলার ওয়েতে আমার উপবৃত্তটা আরেকটা কোন বিন্দু দিয়ে যায়, -3,0 বিন্দু দিয়ে যায়, রাইট। সো সরি, হ্যাঁ, সো -3,0 বিন্দুগামী। উপবৃত্তটা যদি এই বিন্দুগামী হয় তাহলে আমরা এক্স এর জায়গায় -3 হোল স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই এর জায়গায় 0 স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স 9/a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, a স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা a স্কয়ারের ভ্যালু জেনে গেলাম, b স্কয়ারের ভ্যালু জেনে গেলাম। সুতরাং আমার উপবৃত্তের ইকুয়েশনটা এখন আমি জানি, সেটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মানে হচ্ছে 9 যোগ y স্কয়ার বাই b স্কয়ার মানে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 1। শেষ, এই জিনিসটাই হচ্ছে বের করতে বলছিল, উপবৃত্তের সমীকরণটাই বের করতে বলছিল। তো সমীকরণ বের করার ক্ষেত্রে তুমি যে সমস্যায় পড়ছো সেটা হচ্ছে a আর b এর ভ্যালু তুমি জানতা না। তো a আর b এর ভ্যালু বের করার জন্য তোমার এই যে কোন বিন্দু দিয়ে উপবৃত্তটা যায় সেই ইনফরমেশনটা দেওয়া ছিল, সেই বিন্দুর সাহায্যে আমরা এ আর বি এর ভ্যালুটা বের করে নিচ্ছি। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো, ঠিক আছে। তো চলো এই টাইপের আরো কিছু প্রবলেম করি যেখানে ভিন্ন ভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে। সব অঙ্কে যে একই টাইপের ইনফরমেশন দিবে এমন না, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া থাকবে। সেখান থেকে আমরা কি করব, টেকনিক দিয়ে আমরা আমাদের জানা জিনিসগুলো, অজানা জিনিসগুলো জেনে নিব, ঠিক আছে। তবে না একটা প্রবলেম দেখো, এখানে কি বলছে, সব আগের মতোই সবকিছু। তো বলছে যে তার উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, দুইটা ইনফরমেশন দিয়েছে। উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্র হচ্ছে কত, +-2,0। উপকেন্দ্র দুইটা দিয়ে দিচ্ছে। আবার একটা ইনফরমেশন দিতে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দিচ্ছে 16। আর বলছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে স্থানাঙ্কের অক্ষ হচ্ছে তার কি বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে এই উপবৃত্তের অক্ষদ্বয়। আচ্ছা, সো আমি দুইটা ইনফরমেশন জানি। এই দুইটা ইনফরমেশন থেকে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি উপবৃত্তের অক্ষদ্বয়, তাহলে উপবৃত্তের ইকুয়েশনটা হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই আকৃতির। বাট তুমি কিসের জিনিস জানো না, এ আর বি এর মান জানো। তো এ আর বি এর মান বের করার জন্য তোমাকে আবার এই দুইটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো এই দুইটা ইনফরমেশন থেকে তুমি এ আর বি এর মান বের করতে পারবা, ঠিক আছে। একটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে বৃহদাক্ষ কি ভাইয়া, তাহলে আমরা 2a ধরবো নাকি 2b ধরবো? যখন প্রশ্নের মধ্যে কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন তোমরা বৃহদাক্ষকে 2a ধরবা।
তো 2a ইজ ইকুয়াল টু 16 বলবা এবং a ইজ ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে 8। হ্যাঁ বিথি বলো তোমার প্রশ্নটা বলো। ভাইয়া আগের ম্যাথটা যে করলাম আমরা ওইটাতে একটু ওই ম্যাথটাতে যে দুইটা বিন্দু আছে আমার কি এটা বসায় দেখার দরকার আছে? মানে যখন আমাকে বলতেছে যে 0,2√2 দিয়ে একটা 2√2 দিয়ে যায় আর -3,0 দিয়ে যায়, তখন তো আমি এমনিতে দেখেই a আর b এর মানটা বুঝে যাইতেছি না। হ্যাঁ সেটা ঠিক আছে। মানে y তারপর অক্ষকে সে 2√2 বিন্দুতে ছেদ করে আর ওই পাশে 3 বিন্দুতে ছেদ করে দুই পাশে। ঠিক ঠিক মানে তাহলে তো আর কথাটা ঠিক, বসানোর কথা ঠিক। কি দরকার? দেখলেই বোঝা যাচ্ছে যে কি যে এ ওয়াই অক্ষ যেহেতু জিরো থাকার কারণে তুমি বলতে পারতেছো আর কি এ আর বি এর মানটা দেখলেই বোঝা যাবে। এটা হলো 2√2 আর এটা হচ্ছে 3 বিন্দুতে ছেদ করতেছে। কিন্তু পরীক্ষার ফর্মালিটি খাতিরে চাইলে বসায় দেখা দিতে পারো কি, যদি টিচাররা আবার নাম্বার কেটে দেয়। বাট এটা ঠিক বলছো, খুব ভালো একটা পয়েন্ট আউট করছো যে দেখলে তো বোঝা যাচ্ছে। এই তো 0,2√2 মানে হচ্ছে সে বোঝা যাচ্ছে ওয়াই অক্ষকে 2√2 বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। আবার -3,0 তার বোঝা যাচ্ছে কি এক্স অক্ষকে -3,0 বিন্দুতে ছেদ করছে। কারণ কোটির মানটা 0 হয় কোথায়? কোটির মানটা 0 হয় হচ্ছে এক্স অক্ষের উপর। যেহেতু একটা বিন্দুর কোটি 0 তার মানে বোঝা গেছে এই বিন্দুটা এক্স অক্ষের একটা বিন্দু। আর যেহেতু প্রথম বিন্দু ভুজ 0 তার মানে বোঝা যাচ্ছে এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু, ঠিক আছে। তোমার পয়েন্ট ঠিক আছে, বাট তারপরে এই বিন্দুটা বসায় দেখাইতে পারো, নাহলে অঙ্কটা আবার বেশি ছোট হয়ে যেত। এগুলো তো 4 মার্কসের জন্য আসছে। আচ্ছা এবার দেখো এই প্রবলেমের জন্য দেখো উপকেন্দ্র আছে, বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা হচ্ছে উপবৃত্তের সমীকরণ লিখতে পারবো, জাস্ট আমাদের এ আর বি এর মানটা জানা লাগবে। তো এ এর মানটা যা দিয়ে দিচ্ছি ওরা দেখো বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে 16 দিয়ে দিচ্ছি। তার মানে কি প্রশ্ন মতে 2a ইজ ইকুয়াল টু কত? প্রশ্ন মতে 2a ইজ ইকুয়াল টু 3, তাহলে a ইজ ইকুয়াল টু কত? 8। এই যে আমরা a এর মান জেনে গেলাম। এবার আসো প্রশ্ন মতে উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে +-2, আমরা যে কোনো একটা ধরবো। আবার প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে কত কি আসবে? a e ইজ ইকুয়াল টু কত? a e ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? উপকেন্দ্রের ভুজ কত হওয়ার কথা? এ ই হওয়ার কথা, +-a না, তাহলে a e হওয়ার কথা। তাহলে a e ইজ ইকুয়াল টু 2। তাহলে আবার a এর ভ্যালু আমি কত জানি? a এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 8e ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে e এর ভ্যালু কত? 2/8, 1/4। আচ্ছা তুমি e জানো, a জানো, তুমি b বের করতে পারবে না? অবশ্যই তুমি পারবে। আমরা জানি e ইজ ইকুয়াল টু কি? √1 - ছোট স্কয়ার বড় স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার। আর আমি e স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? e স্কয়ার ইজ ইকুয়াল টু 1 - b স্কয়ার বাই a এর ভ্যালু তো তুমি জানো, a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে a এর জায়গায় বসে দাও 8 স্কয়ার। বাট e এর ভ্যালু কত বের করলা? e এর ভ্যালু হচ্ছে 1/4, দ্যাট মিন্স 1/4 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 - b স্কয়ার বাই 64। এক পাশে যদি নিয়ে আসি তাহলে b স্কয়ার বাই 64 ইজ ইকুয়াল টু 1 - 1/16, সো এটা আসবে 15/16। দ্যাট মিন্স b স্কয়ার বাই 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 15/16, সো b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 15/16 ইন্টু 64, কাটাকাটি করলে 4 4 15 কত? 60। সো বি স্কয়ার ভ্যালু পাইলাম হচ্ছে 60। দ্যাট মিন্স আমার উপবৃত্তের ইকুয়েশন লিখতে আর কোনো বাধা নাই। x স্কয়ার বাই a স্কয়ার মানে হচ্ছে 64 যোগ y স্কয়ার বাই b স্কয়ার মানে হচ্ছে 60 ইজ ইকুয়াল টু 1। শেষ। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড উপবৃত্তের ইকুয়েশন। সবাই কি বুঝতে পারছো প্রবলেমটা? তোমরা কি বুঝতে পারতেছো না জি একটু ভাইয়া। কঠিন লাগছে? জি ভাই বুঝতে পারছি। ওকে, তার মানে আমাদের বুঝতে পারতেছে যে এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকতে পারে। কখনো বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, কখনো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। আমরা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বি এর মানটা জেনে গেলাম। তুমি সবসময় মাথায় রাখবে যে তুমি উপবৃত্তের ইকুয়েশন লিখতে হলে তুমি কোন জিনিসগুলো তোমার জানা লাগবে। হ্যাঁ, তোমার এ জানা লাগবে, বি জানা লাগবে, তাহলে তো তুমি উপবৃত্তের ইকুয়েশন লিখতে পারবে। তো তারা দেখবা তোমাদেরকে ঠিকই কোনো না কোনো ইনফরমেশন দিবে যে যাদের মাধ্যমে তুমি এ আর বি বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এবার চলো আরো কিছু প্রবলেম দেখি। দেখো কুমিল্লা বোর্ডে আসা একটা প্রবলেম করি। দেখো এইবার কি বলছে ওই আগেরটাই। হ্যাঁ, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ ধরা হয়েছে, উপবৃত্তের সমীকরণ লিখতে বলছে। দেখো এখানে বলছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8 এবং উৎকেন্দ্রিকতা মানে ই ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। এই দুটো জিনিস দেওয়া আছে। এখন কি বলছে উপবৃত্তের সমীকরণ লিখতে হবে। আমরা জানি উপবৃত্তের সমীকরণ লিখতে শুধুমাত্র আমাদের এ জানা লাগবে আর বি জানা লাগবে। সো বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8 মানে কত? 2a। প্রশ্ন মতে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, a ইজ ইকুয়াল টু কত? 4। এই যে a জেনে গেলাম। এবার বলো উৎকেন্দ্রিকতা জানি আমরা কি জানি? আবার আমরা জানি ই স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ই ইজ ইকুয়াল টু, দেখো ই ইজ ইকুয়াল টু আমরা জানি √1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার। সুতরাং
ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আসবে 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, সো এবার দেখো আমরা এ এর ভ্যালু কিন্তু জানি, এ এর ভ্যালু হচ্ছে 4, ই এর ভ্যালু হচ্ছে √3/4। সো বি স্কোয়ার বাই এ এর ভ্যালু হচ্ছে 4 মানে 4 স্কোয়ার, 1 মাইনাস √3 বাই কত 4 ছিল, √3/2। সো ক্যালকুলেট করে তুমি বি এর ভ্যালু কত পাচ্ছ, বি স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3/4 মানে আসছে 1/4। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 1/4 ইনটু 16 মানে হচ্ছে 4। দেখো তুমি বি স্কোয়ার এর ভ্যালু জেনে গেছো, তুমি হচ্ছে এ এর ভ্যালু জেনে গেছো, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 4। সুতরাং উপবৃত্তের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার যোগ y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মানে হচ্ছে 4। শেষ, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সলিউশন। দেখো এগুলো 4 মার্কের জন্য বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, খুবই সিম্পল, তোমাকে জাস্ট জিনিসগুলো ফিল করতে হবে। এ বি সি, এ বি এর ভ্যালু কত, উৎকেন্দ্রিকতা কত, কোনটা থেকে কোনটাতে আসা যায়, এই রিলেশনগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। তোমার কয়দিন পরে তোমরা তো ধরো অর্গানিক কেমিস্ট্রি কয়জন পড়ছো আমি জানি না, মানে ওই অর্গানিক কেমিস্ট্রির মতো জিনিসটা করতে হবে আর কি, এক রিঅ্যাকশন থেকে আরেক রিঅ্যাকশনে কিভাবে যাইতে হয় এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা বলো তো কারা কারা অর্গানিক কেমিস্ট্রি করছো এখানে, মানে সেকেন্ড মানে তোমাদের ইন্টারের অর্গানিক কেমিস্ট্রি কারা কারা করছো, এসএসসি না কেউ কি স্টার্ট করছো এখন পর্যন্ত? ভাইয়া আমি পড়ছি মানে একদম শেষ হয় নাই, শেষের দিকে। গুড। সো আর বাকিরা হয়তো করো না। সো এরকম অর্গানিক কেমিস্ট্রিতে মানে এরকম খুব বেশি নলেজ থাকা লাগে যে একটা থেকে আরেকটা রিঅ্যাকশনে কিভাবে যাবে, একটা থেকে একটা রিঅ্যাকশনে কিভাবে যাবে। আমাদের এখনো মনে আছে যে আমি হচ্ছে উদ্ভাসে তুখোর বেচে কখনোই মানে চান্স পাইতাম না, ঠিক আছে, তুখোর বেচে তো অনেক মার্কস লাগতো। তো আমি এমনি আমি কেমিস্ট্রি খুব ভালো ছিলাম, তো আমি অর্গানিক ক্লাসগুলোতে তুখোর বেচে গেছিলাম, ঠিক আছে। তো আমি ওইখানে যদি একটু কাহিনী বলি, মানে ওইখানে 8 ঘন্টার একটা ক্লাস হইতো, ঠিক আছে, মানে নর্মাল ব্যাচে মানে কিছু কিছু স্পেশাল ক্লাসগুলো যে নর্মাল ব্যাচে হইতো 3 ঘন্টা, তুখোর ব্যাচে গেছি 2টা বাজে ফার্ম গেটে। সো এরকম রাত 10টার দিকে ছাড়ছে, মানে এত রিঅ্যাকশন শিখাইছে মানে 8 ঘন্টা ক্লাসের মধ্যে। একটা ভাই ছিল ইমতিয়াজ ভাই নাম, মানে প্রচুরিয়া, উনি এরকম মানে ক্লাসে ঢুকে বলতো ঘাস ঘাস দেখতো, ঠিক আছে, ঘাস বলে যে কি ঘাস থেকে মানুষ বানায় দেখাও, ঠিক আছে, মানে ঘাস থেকে মানুষ বানানো বলতে আসলে ঘাস থেকে মানুষ না, মানে বেসিক্যালি হচ্ছে তোমরা নিশ্চয়ই যারা বায়োলজি টুকটাক পড়ছো জানো ঘাস হচ্ছে কেমন সেলুলোজ জাতীয় পদার্থ না ঘাস, কারণ হচ্ছে আমরা কিন্তু ঘাস জাতীয় কোনো কিছু কিন্তু আমরা হজম করতে পারি না, কারণ আমাদের শরীরে কি সেলুলোজ নামক এনজাইমটা নাই। সো বেসিক্যালি সেলুলোজের আমাদের মানে এটা লেখা লাগতো আর কি, মানে এর ফর্মুলাটা লেখা লাগতো কেমিস্ট্রির এটা, ওই সেলুলোজের ফর্মুলাকে রিঅ্যাকশন করতে 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 আমাদের কোথায় যাওয়া লাগতো, মানুষের আমাদের দেহের গঠন একক বলতে পারো, আমাদের গঠন একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানে কোষকে তুমি আরো ভাঙতে থাকো, আমাদের দেহ গঠিত হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই জন্য বলা হয় যে যখন উঠতি বয়স থাকে তখন বেশি বেশি আমিষ জাতীয় জিনিস খাইতে পারে, দুধ ডিম, কারণ আমিষ জাতীয় জিনিস হচ্ছে আমিষ জাতীয় জিনিসকে ভাঙলেই হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমাদের বলা হয়েছে কি আমিষ জাতীয় জিনিসটা একটা স্টেজ পর্যন্ত 20 বছর 18 বছর পর্যন্ত অনেক বেশি খাওয়া দরকার, ঠিক আছে, কারণ তখন হচ্ছে শরীর গঠন হয়। সো বেসিক্যালি বিক্রিয়াগুলো এমন করা হইতো যে সেলুলোজ দিয়ে সেলুলোজ থেকে কিভাবে প্রত্যেকে অ্যামিনো অ্যাসিডে যাওয়া লাগতো, মানে এই লেভেল আর কি, একটার সাথে রিলেট করতে পারা। সো তোমাদের ম্যাথের ক্ষেত্রে বলবো যে মানে অর্গানিক কেমিস্ট্রি অনেকে পড়ো না হয়তো, আমার কথাগুলো একটু ইরিলেভেন্ট লাগতেছে তোমাদের কাছে। তো যাই হোক মানে ম্যাথের ক্ষেত্রে জিনিসটা সত্য। আমি তো 1 ঘন্টার অ্যালকোহল প্রস্তুতি আমার তো 1 ঘন্টার অ্যালকোহল প্রস্তুতি মনে থাকে না, এটা তো আর কি বলবো ভাই, তোমাদের ইন্টারের অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে বেশি পেইন দিবে আর কি, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি যদি টানা অনেকদিন পড়তে থাকো, আমার হয়তো কি আমি ধরো ফার্স্ট ইয়ার ফাইনাল ইভেন টেস্ট পর্যন্ত আমার মনে থাকতো না, পরে আমি টেস্টের পরে তো আর বাসা থেকে বেরোতে হইতাম, আমি একটা হোয়াইট বোর্ড কিনছিলাম, ঠিক আছে, হোয়াইট বোর্ড কিনে আমার ফর্মুলা মানে রিঅ্যাকশন একটা থেকে একটা আমি যাইতে পারতাম না, মানে পরীক্ষা আসতো আমি আউলে পেতাম, বোর্ডের গুলো পারা যেত। বাট যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকটা খালি খুলতাম, আমি ইন্টারে থাকতে কিছু মাঝে মাঝে খুলতাম, খোলার পরে মনে হচ্ছে যে আল্লাহ কি মানে এগুলো তো চিনি না, এরকম মনে হইতো যে বোর্ডের অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন মানে মনে হয় যে আকাশ পাতাল তফাৎ, মানে কোনো ধরনের কোনো মিলই নেই, ঠিক আছে, এত বেশি পার্থক্য। তো তখন হচ্ছে হোয়াইট বোর্ডের মধ্যে সারাদিন মানে বিক্রিয়া টিক্রিয়া লিখতাম, এরকম 15-20 দিন টানা করছি, করার পরে দেখলাম যে জিনিসগুলো ইজি হয়ে গেছে। তো এগুলা আস্তে আস্তে ইজি হবে, এখনই অত প্যানিক করার কিছু নাই। তো যাই হোক অনেক বাইরের কথা বলে ফেললাম। যাই হোক মেইন কথা হচ্ছে তোমাদেরকে একটা পড়ার সাথে একটা পড়া রিলেট করা শিখতে হবে, ঠিক আছে। তুমি যে ফর্মুলাগুলো শিখছো ওই ফর্মুলাগুলো একটাকে কিভাবে আরেকটার মান বের করার ক্ষেত্রে তুমি ইউজ করবা, এই জিনিসগুলো যে যত বেশি দক্ষ হবা
তার জন্য পড়ালেখাটা তত বেশি এনজয়েবল হবে। আবার যে জিনিসগুলোকে খুব বিচ্ছিন্নভাবে শিখবা, বিচ্ছিন্নভাবে মানে হচ্ছে কি, মনে করো তুমি এই ফর্মুলাটা শিখছো, তুমি এই ফর্মুলা ম্যাথ আসলে এই ফর্মুলাটা ইয়া করতে পারছো, আর পারতেছো না। কারণ তুমি ফিজিক্সে গেলে তুমি কি করবে আমাকে বলো তো? ফিজিক্সের মধ্যে তুমি দেখবে যখন তুমি ম্যাথ সলভ করতে যাবা, তোমার নিউটনিয়ান মেকানিক্স, নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের একটা ম্যাথের সাথে তোমার কোন চ্যাপ্টারে লিঙ্ক করে দিবে? তোমাকে কি করবে? তোমার মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারকে লিঙ্ক করে দিবে, ঠিক আছে? আবার মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা ম্যাথের সাথে তোমার দেখবা সরল দোলক হ্যান মানে হচ্ছে তোমার অষ্টম নবম চ্যাপ্টারে, আমার তো আমি ফিজিক্স পড়াই না মনে নেই দেখবি, অষ্টম নবম চ্যাপ্টার তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, এদের অনেক কিছু লিঙ্ক করে দিবে, ঠিক আছে? তার মানে তোমাকে সবসময় জিনিসগুলোকে এমন ভাবে পড়তে হবে যাতে তুমি লিঙ্ক করতে পারো, একটা পড়ার সাথে একটা পড়াকে লিঙ্ক করতে পারো, ঠিক আছে? মানে একটা মানে তুমি এখানে উপবৃত্তের ক্ষেত্রে 10টা 15টা ইনফরমেশন শিখছো, কিভাবে একটা তুমি মাঝে মাঝে চিন্তা করবা যে কিভাবে এই ইনফরমেশন গুলো থেকে ওই ইনফরমেশনে যাওয়া যায়, ঠিক আছে? আমি এক একটা অঙ্ক করাচ্ছি, দেখো কোনো কোনো অঙ্কের মধ্যে আমি তোকে বিন্দু দিয়ে দিচ্ছি, বলছি এই উপবৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এখান থেকে বলতে তুমি উপবৃত্তের ইকুয়েশন বের করো, তুমি চিন্তা করবে আচ্ছা তাহলে বিন্দু দিয়ে দিল, তাহলে বিন্দুটা স্যাটিসফাই করে দিবে, এ আর বি বের করবো। আবার কিছু অঙ্কের মধ্যে আমি তোমাকে একটু অঙ্ক কি করলাম, উপকেন্দ্র দিলাম, আর হচ্ছে তোমাকে কি দিলাম, বৃহদাক্ষের দৈর্ঘ্য দিলাম, তুমি চিন্তা করো আচ্ছা বৃহদাক্ষের দৈর্ঘ্য এখান থেকে কিভাবে কিভাবে আমি এ আর বি এর দিকে যাবো। এভাবে হচ্ছে প্রত্যেকটা পড়ালেখা যদি এভাবে লিঙ্ক করে করে পড়তে পারো, তোমাদের জন্য হচ্ছে কি তোমাদেরকে আটকানো একটু কঠিন হবে। যে কোনো একটা অঙ্ক দিয়ে তোমাকে খুব সহজে আটকানো যাবে না, কারণ কি তোমার ব্রেনটা ওই জিনিসটার সাথে ইউজ টু হয়ে গেছে, যে কিভাবে একটা স্টেপ থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, একটা লাইন থেকে একটা লাইনে যাওয়া যায়, বা একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা চলে যাওয়া যায়। তো যাই হোক, আজকের দিন আর ছোট ছোট দুইটা প্রবলেম করে শেষ করে দিতেছি, সময় হয়ে গেছে অনেক। আচ্ছা দেখো, এবার আসলে একটা প্রবলেম করি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অনেকবার বোর্ড পরীক্ষা আসছেন। এইখানে দুইটা ইনফরমেশন দেওয়া হয়েছে তোমাকে, একটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো আমি তোমাদের অর্গানিক নিয়ে যে ভয় দেখাইলাম, অর্গানিকটা আসলে এতটাও ভয়ঙ্কর না বোর্ডের জন্য, ওইটা আমি বললাম ওইটা এয়ার সাপেক্ষে বলছে আর কি, মানে অ্যাডমিশনের সাপেক্ষে বললাম আর কি, ঠিক আছে? তো অ্যাডমিশন একটু কঠিন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কঠিন, আমি মেডিকেলটা জানি না, মেডিকেলের ক্ষেত্রে একটু মুখস্থ করা লাগে, মুখস্থ করলে হয়তো বা হইতে পারে আর কি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়া যায় অনেক হাবিজাবি রিঅ্যাকশন, একটা থেকে একটা ট্রান্সফরমেশন দেয়। আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য অর্গানিক সহজই বলা যায়, মানে অত কঠিন কিছু আছে না। তো যাই হোক, আসো এখানে দেখো দুইটা ইনফরমেশন দেওয়া হইলো, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8, আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/3, ঠিক আছে? তো এই দুইটা জিনিস দেওয়া হইলো, তোমাকে বলছে উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে, উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তো আমি আগে লিখি প্রশ্ন মতো আমাদের আসলে কি কি দেওয়া হয়েছে আমি সেটা লিখি, তারপরে আমরা এখান থেকে দেখি কিভাবে এ আর বি এর ভ্যালু বের করা যায়। ওকে, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a, কোনো কিছু বলা নাই এজন্য আমি ধরে নিলাম b হচ্ছে ছোট আর a হচ্ছে বড়, তো 2b² a হচ্ছে a, প্রশ্ন মতো আমরা এটা লিখতে পারি। আবার আরেকটা ইনফরমেশন আছে e ইকুয়াল টু কত, উৎকেন্দ্রিকতা মানে কত, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে এই দুটো ইনফরমেশন থেকে আমাদের কি করতে হবে, এ আর বি এর ভ্যালু বের করে আনতে হবে। এ আর বি যদি বের করে ফেলতে পারি তাহলে আমি কিন্তু উপবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। তো কিভাবে করব চলো দেখি। এ আর বি এর মাঝখানে একটা রিলেশন দেখো, 2b² a ইকুয়াল টু যদি 8 হয় তাহলে 2b² ইকুয়াল টু কত, 2b² ইকুয়াল টু 8a, তাহলে b² ইকুয়াল টু কত বলতো, b² ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে দেখো এ আর বি এর মাঝখানে আমি একটা সম্পর্ক কিন্তু তৈরি করতে পারলাম। আবার e ইকুয়াল টু যদি 1/3 হয় তাহলে e² ইকুয়াল টু কত হবে, 1/9 হবে। আবার আমরা কি জানি e² মানে আমরা কি জানি বলতো, e² মানে হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, b²/a² ইকুয়াল টু তাহলে কত আসতেছে, 1/9 আসতেছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে তুমি b² সম্পর্কটা জানো, b² মানে কত 4a, তাহলে তুমি লিখতে পারবা কি 1 মাইনাস b² থেকে 4 এ বসালে 4a ডিভাইডেড বাই a² ইজ ইকুয়াল টু 1/9। আচ্ছা, সো এখান থেকে a কেটে দাও, সেখানে তুমি কি পাচ্ছ 1 মাইনাস 4/a ইজ ইকুয়াল টু 1/9। ওকে, তাহলে আমি এখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। এর ভ্যালুটা কত আসতেছে, 1 মাইনাস 1/9 ইজ ইকুয়াল টু মাইনাস 4, এটাকে যদি রাইট হ্যান্ড পাঠিয়ে দিই 4a, সো 1 মাইনাস 1/9 করলে আসতেছে হচ্ছে 8/9, সো 4/a ইজ ইকুয়াল টু হচ্ছে 8/9। দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু হচ্ছে 9টা 4 এর সাথে গুণ হবে 4 ইনটু 9, আর 8টা গিয়ে ভাগ হবে 8, কাটাকাটি গেল 2। দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু আসতেছে কত, 9/2। 9/2 হচ্ছে তোমার a এর ভ্যালু। দেখো এইবার কিন্তু তুমি সব বি এর ভ্যালু বের করতে পারবা। তুমি ই এর ভ্যালু কত জানো, ই তুমি তো সম্পর্কই জানো, a ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2, রাইট? দেখো a আর b এর সম্পর্ক তুমি জানো, a ইজ ইকুয়াল টু যদি 9/2 হয় তাহলে b² ইজ ইকুয়াল টু কত, 4 ইনটু 9/2 মানে হচ্ছে b² ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে তুমি b² এর ভ্যালু জানো, a এর ভ্যালু জানো, সুতরাং তোমার উপবৃত্ত কি হবে, x² ডিভাইডেড বাই 9/2
হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু 1। শেষ। এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড সলিউশন। বুঝতে পারছো কিনা বলো তো, নাকি কঠিন করে ফেললাম? বুঝতে পারছি, কিন্তু এখানে যে আমরা এ আর বি এর মধ্যে এ কে বড় ধরে করি, বি কে ছোট ধরে, হ্যাঁ। তো আমি আমি তো এখানে তাহলে সঠিক যে আকারটা সেটা পাচ্ছি না, মানে আমি তো বলতে পারতেছি না যে এটার আমি তোমাকে আকারটা বলি হবে। এটা হলো প্রশ্নকর্তাদের একটা ভুল, এবং এই বইয়ের মধ্যে অনেক অঙ্কের মধ্যে ওরা বলে দিচ্ছে যে বৃহৎ অক্ষ কোন, এক্স অক্ষকে বৃহৎ অক্ষ ধরবো না ওয়াই অক্ষকে বৃহৎ অক্ষ ধরবো, অথবা এ বড় হবে না বি বড় হবে। এখন ওরা এই জিনিসটা এক্স্যাক্টলি বলে নাই, বাট আমরা যেটা করি আসলে, যে যেহেতু ওরা বলে না, এটা তো ওদের ভুল। ওরা আমাকে একটা ইনফরমেশন কম দিচ্ছে, আমার হাতে দুইটা অপশন আছে, যেহেতু ইনফরমেশন কম দিচ্ছে আমি অঙ্কটা করবো না, আর নাইলে আমি অঙ্কটা করবো। অঙ্কটা করতে হইলে তো আমাকে মানে একটা ভুল জিনিসকে মিনিমাইজ করতে হবে, ভুলের পরিমাণটা। সো আমরা ইন জেনারেল যেটা করি, প্রত্যেকটা অঙ্কে বইয়ের উত্তরমালার সাথে অ্যান্সার মিলানোর জন্য আমরা দেখি উত্তরমালার অ্যান্সার মিলে কিভাবে আমরা এ কে, যদি কোনো কিছু উল্লেখ না থাকে, এ কে বি থেকে বড় ধরে করলে অ্যান্সার সেটার সাথে অ্যান্সারটা মিলে। বাট যেহেতু ওরা বলে দেন, এটা ওদের ফল্ট, ঠিক আছে, ওদের ফল্ট। আমরা যদি কিছু বলে দেওয়া না থাকে, আমরা এ কে বি থেকে বড় ধরে করবো আর কি, ঠিক আছে। তাহলে ভাইয়া দুইটা পসিবল কেসই কেন দেখাইলাম না আমরা? মানে আমরা তো দুটোটা পসিবল কেস দেখাই দিতে হ্যাঁ, পারতাম, তুমি একবার বি প্রশ্নটা কে ভালো করছো। থেকে আমি যদি দুইটা পসিবল কেস দেখাইতাম, এই আমার অ্যান্সারটা কি অনেক বেশি প্রপার হইতো, অনেক বেশি প্রপার হইতো। কিন্তু ওই যে যেটা বললাম, অনেক সময় অনেক কিছু কনভেনশনের মতো হয়ে যায়, মানে এটা ট্রেডিশনের মতো। দেখুন, আমিও দেখছি আমার টিচার এভাবে করাইছে, এ কে বি থেকে বড় ধরে করাইছে, অ্যান্সার শিটেও দেখছি এরকম, বোর্ড পরীক্ষাও লিখে আসছে এরকম, মানে একটা ট্রেডিশনের মতো। এখন তুমি যদি দুইটাই কি করে দিতে পারো, ভালো ব্যাপার, দুইটাই করে দিলে তাহলে দুই ধরনের ইকুয়েশন। বাট তোমার টাইমের যদি ভ্যালু থাকে ওইখানে, তাহলে সমস্যা আর কি। টাইম যদি কম থাকে, তাহলে তো এই জিনিসটা তোমার জন্য সমস্যা হয়ে গেল, তুমি একই 4 মার্কসের জন্য দুইটা। বাট আমার মতে যদি দুইটা করে দাও, সেটা সবচেয়ে বেশি ভালো, কারণ তুমি তো বলে দাও না আমাকে এ বড় না বি বড়, তাহলে দুইটা পসিবল কেস আসবে, আমি দুইটার জন্য অঙ্কটা করে দিতে পারলে সবচেয়ে প্রপার হয়, ঠিক আছে। কিন্তু ইন জেনারেল ট্রেডিশনের মতো হয়ে গেছে যে এ কে আমরা বি থেকে বড় ধরেই করে ফেলি, বুঝতে পারছো? আচ্ছা, এখন জি আর কি অঙ্ক করব? আজকে শেষ করে দিব নাকি আরেকটা অঙ্ক করবো? ছোট একটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, যদি টায়ার্ড হয়ে না থাকো, আরেকটা অঙ্ক করি আমি। দেখো, জি ভাইয়া, করলেও হবে, না করলেও হবে। আর জাস্ট 3-4 মিনিট, এই 10-17 বাজে, এই 20-এর মধ্যে শেষ করে দিব, ঠিক আছে। এই দেখো, লাস্ট একটা অঙ্ক, এটা মানে সহজ, কুমিল্লা বোর্ডে আসছে, কি বলছে উপকেন্দ্র। আচ্ছা দেখো, এইটাও সহজ, এটা মানে এই টাইপের একটা অঙ্ক করলাম নাকি কে জানে। আচ্ছা দেখি, আবার একবার করি। উপকেন্দ্র দেওয়া আছে কত, +-1,0, আর বলছে কি, আর বলছে হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক থ্রি। সো চলো, আমরা প্রশ্ন মতে, আমরা এখানে দুইটা ইনফরমেশন দিচ্ছে, এই দুইটা ইনফরমেশন থেকে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে 2b² ওই আমরা আবারও এ কে বি থেকে বড় ধরে নিলাম, ঠিক আছে। বাট দুইটা পসিবল কেসই হওয়া পসিবল। 2b² এর ভ্যালু দেওয়া আছে কত, 3। এটাই ওই অঙ্কই কি মাত্র করলাম। ওটা উৎকেন্দ্রিকতা ছিল, একটু আগের অঙ্ক উৎকেন্দ্রিকতা, এবার হলো উপকেন্দ্র। তাহলে দেখো এ ই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া আছে, তাই না? এ ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে আমার হচ্ছে এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে, এই দুইটা ইনফরমেশন থেকে আমার এ আর বি এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো দেখি এটা একটু করি। তো 2b² ইজ ইকুয়াল টু কত আসতেছে, 3 আসতেছে। তাহলে এ আর বি এর মাঝখানে একটা রিলেশন আমি এখানে পাইলাম, ওকে। এখন আমার এ ই ইজ ইকুয়াল টু হচ্ছে, আবার দেখো তাহলে এই একটা রিলেশন তো পাইলাম, ভালো কথা। আবার এ ই এর ভ্যালুটা কত, এ ই এর ভ্যালুটা হচ্ছে 1, এটা প্রশ্ন দেওয়া আছে। এখন আমি হোল স্কয়ার করি উভয় পাশে, তাহলে a² ইজ ইকুয়াল টু আসছে 1। আবার ই² ইজ ইকুয়াল টু কত বলো তো, ই² ইজ ইকুয়াল টু 1 মাইনাস ছোট স্কয়ার বা বড় স্কয়ার, মানে b² রাইট, মাইনাস b²/a²। ই ইজ ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস b²/a², আর সো ই² ইজ ইকুয়াল টু 1 মাইনাস b²/a²। সো a² দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলে কি আসছে, a² মাইনাস b² ইজ ইকুয়াল টু 1। এইবার দেখো তো, একটা ইকুয়েশন দুইটা আননোন বের করতে পারবে না। দেখো তো, b² এর একটা রিলেশন কিন্তু তুমি জানো, দেখো 2b² ইজ ইকুয়াল টু কত, 3a, রাইট। তাহলে আমি কাজ করি, ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কি আসে, 2a² মাইনাস 2b² ইজ ইকুয়াল টু 2। আবার 2b² এর পরিবর্তে আমি কত বসাইতে পারবো, ঠিক আছে, দেখো 3a বসাইতে পারবো। সো 2a² মাইনাস 3a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো আমি ইকুয়েশনটা চলে আসছে, এখন এটাকে সলভ করা লাগবে। সেটাকে মিডল টার্ম করো তো, বলো তো এ এর ভ্যালু কত আসে, মিডল টার্ম করে বলো তো।
এর ভ্যালু কত আসে? 2 আর মাইনাস হাফ। 2 আর মাইনাস হাফ এর ভ্যালু। এর ভ্যালু দুইটা আসতেছে নাকি? 2 আর মাইনাস হাফ। আচ্ছা এবার বলো তো এর ভ্যালু এই দুইটা হইলে তাহলে বি এর ভ্যালু পাওয়া যাবে না তুমি? এর ভ্যালুগুলো যদি এখানে বসাও, এর ভ্যালু হচ্ছে 2 আর হচ্ছে এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। এটাকে যদি তুমি এখানে বসাও তাহলে তুমি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু একটা এর ভ্যালু অ্যাকসেপ্টেড হবে না। এর ভ্যালু কি হাফ মাইনাস হাফ এটা অ্যাকসেপ্টেড হবে? এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। কেউ কি বলতে পারবে কেন অ্যাকসেপ্টেড হবে না? কোন লজিকের কারণে অ্যাকসেপ্টেড হবে না? কারণ এ কিন্তু নেগেটিভ হইতে পারে, এ কিন্তু নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। যে এখানে নেগেটিভ হওয়ার কারণ আমি কেন এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এর ভ্যালু মাইনাস হাফকে কেন নিচ্ছি না? চিন্তা করে বলো তো দেখি। ভাইয়া ভাইয়া এক্ষেত্রে তো বি এর মান বড় হয়ে যাবে মনে হয়। না, বি এর মান বড় হলে কি সমস্যা? আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই ব্যাখ্যাটা কি। দেখো আমি অঙ্কটা শুরু করছিলাম এ ইজ ইকুয়াল টু 1 ধরে, এ ইজ ইকুয়াল টু 1 ধরে আমি অঙ্কটা শুরু করছিলাম, রাইট? এ ইজ ইকুয়াল টু 1 ধরে শুরু করছিলাম। তোমরা এটা জানো ই এর ভ্যালুটা কি হয়? ই এর ভ্যালু 0 আর 1 এর মাঝে থাকে, তাই না? ই এর ভ্যালু কি 0 আর 1 এর মাঝে থাকে এটার জন্য। তবে ই এর ভ্যালু হচ্ছে পজিটিভ। এখন পজিটিভ একটা জিনিসের সাথে যদি নেগেটিভ একটা জিনিসকে তুমি গুণ করো, তুমি জীবনে 1 পাবা? পজিটিভ একটা জিনিসের সাথে নেগেটিভ একটা জিনিসকে গুণ করলে 1 পাবা? আমি যেহেতু উপকেন্দ্র 1 ধরে শুরু করছি অঙ্কটা, তাহলে আমার এর যে ভ্যালুটা আসবে সেটা নেগেটিভ আসার কথা না। তাহলে এর ভ্যালু যে মাইনাস আসছে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? এটা প্লাসটাই নিতে হবে আমার। এর ভ্যালু 2 বসাও। কিভাবে হইলো 2a² - 2b²? কোনটা কোনটা? এবার 2a² - 2b² টা কিভাবে হলো? ও 2a² - 2b², আমি 2 দিয়ে গুণ করছি। এই যে এই লাইন থেকে এই লাইনটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে a² হয়ে গেল 2a², b² হয়ে গেল 2b², রাইট হ্যান্ড সাইডে 1 হয়ে গেল 2। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তাহলে দেখো তো a এর ভ্যালু পেয়ে গেলাম 2, এর ভ্যালু যদি 2 হয়ে থাকে তাহলে b এর ভ্যালু আমি বের করতে পারবো। তাহলে এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশন বসাই দিই। আমরা জানি 2b² = 3a, এর ভ্যালু তো 2 মানে হচ্ছে 3 × 2, মানে b² হচ্ছে 3। তাহলে b² এর ভ্যালু পেয়ে গেলাম 3। সুতরাং a = 2 আর b² হচ্ছে 3। সুতরাং আমার উপবৃত্তের ইকুয়েশন কি হবে? x² / 4 যোগ y² / 3 = 1। এটাই হচ্ছে আমার অ্যানসার। স্যার সো হ্যাঁ বলো। এ এর মান মাইনাস হাফ কেন হবে না ওটা আবার একটু বলবেন? হ্যাঁ আবার বলবো। দেখো আমার দেখো উপকেন্দ্র আমার ছিল কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হয়? +-a(e,0) হয়, রাইট? আচ্ছা এখন আমি যেটা করলাম এখান থেকে আমি -a ধরেও অঙ্কটা শুরু করতে পারতাম, +a ধরেও অঙ্কটা শুরু করতে পারতাম, ঠিক আছে? মানে +1 ধরে শুরু করতে পারতাম, -1 ধরে শুরু করতে পারতাম। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে ae = +1 ধরে শুরু করছি। ae = কি ধরলাম? +1 ধরে শুরু করলাম। ae যদি +1 হয়, এখন তুমি কিন্তু জানো উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত হয়? 0 আর 1 এর মাঝখানে হয়, মানে উৎকেন্দ্রিকতা কিন্তু পজিটিভ একটা সংখ্যা হয়। এখন তোমার এ যদি তুমি -1/2 বসাও, এ যদি -1/2 বসাও তাহলে -1/2 এর সাথে যদি তোমার উৎকেন্দ্রিকতাকে তুমি গুণ করো তাহলে তুমি একটা নেগেটিভ ভ্যালু পাবে না, কারণ উৎকেন্দ্রিকতা তো নেগেটিভ হইতে পারে না, সেটা পজিটিভই থাকবে। তাহলে পজিটিভ একটা ভ্যালুর সাথে যদি তুমি নেগেটিভ একটা ভ্যালুকে গুণ করো, তুমি কি কখনো 1 পাবা রাইট হ্যান্ড সাইডে? তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কি কোনো স্যাটিসফাই করবে? তার মানে এখানে যে এর যে ভ্যালুটা -1/2 আসছে সেই ভ্যালুটা আসলে গ্রহণ করতে পারতেছি না, কারণ এটাকে গ্রহণ করলে আমি যে a = 1 ধরে অঙ্কটা শুরু করলাম সেই জিনিসটাই মিলে না। বুঝতে পারছো? জি স্যার। ভাইয়া তাহলে এই ছিল। আপনি হ্যাঁ কি বলো। -a দিয়ে শুরু করতে পারতেন? হ্যাঁ -a দিয়ে শুরু করতে পারতাম। এই তাহলে a = -1 ধরতে হতো, তাহলে এখানে আবার তাহলে তো ভাইয়া -1 -1/2 গ্রহণীয় হতো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যদি এখানে মাইনাস দিয়ে শুরু করতাম কেননা তাহলে এই মাইনাস মাইনাস কাটা হোল যে স্কয়ার প্লাস করে হয়ে দিতাম। যেত। আচ্ছা ওকে দাঁড়াও। আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আরো একটা ব্যাখ্যা আছে। এখানে আরেকটা ব্যাখ্যা হইলে কি তুমি যেটা শুরুতে বলছিলে ওইটাই সম্ভবত। এখানে a এর ভ্যালু যদি আমি -1/2 দেই, ঠিক আছে, সেটা হচ্ছে b থেকে ছোট হয়ে যায়। বাট প্রশ্নে আমরা কি ধরছি? a কে b থেকে বড় ধরছি, কারণ a কে b থেকে বড় ধরে কিন্তু আমরা উপকেন্দ্রিক লম্বের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 2b² / a, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। যদি আমরা a যদি b থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা এই ফর্মুলাটার মতো ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, তাই না?
তাহলে এই জন্য আমরা কি করবো, ওখানে জি ভাইয়া, মাইনাসটাকে গ্রহণ করবো না, ঠিক আছে? ওকে, জি এটাই আমি শুরুতে বলেছিলাম আপনাকে। হ্যাঁ তোমারটাই ঠিক আছে। সো আজকে ক্লাসটা এখানে শেষ করি নাকি? আর কারো কোনো প্রশ্ন আছে? জি না আর ভাইয়া। ভাইয়া ওই যে হ্যাঁ তো উপকেন্দ্রের সমীকরণ দিল না প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 1 0 উপরে হ্যাঁ হুম উপকেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ, তো হুম আমি যদি এ কে এখন মাইনাস হাফ ধরতে যাই তাহলে উপকেন্দ্র থেকে তো আরো ইয়েতে সরে যাবে না, মানে আমি চিত্রটা আঁকতে গেলে। একে যদি তুমি মাইনাস হাফ ধরতে যাও, তার মানে কি তোমার বৃহদাক্ষের দৈর্ঘ্যটা, তাহলে তোমার বৃহদাক্ষের দৈর্ঘ্যটা কেমন হয়ে গেল? দেখো বৃহদাক্ষের দৈর্ঘ্যটা তার মানে হচ্ছে হাফ একক আর কি, এক্স অক্ষের দিকে হাফ একক, ওয়াই অক্ষের দিকে হাফ একক। তো এরকম হবে, এক্স অক্ষের দিকে হাফ একক। আচ্ছা দাঁড়াও আরো একটা লজিকে মিলানো, দেখো জিনিসটা কেমনে মিলবে। তোমার হ্যাঁ উপকেন্দ্রটা কি বলতেছে, ভাই প্লাস এটাই মাইনাস বলতেছি। 1 না? তাহলে তো হ্যাঁ, হ্যাঁ আমি ওই হ্যাঁ বিধির কথাটা বুঝতে পারছি। দেখো আর বিধি দেখো তো এটা বলতেছেন কিনা, দেখো উপকেন্দ্রটাই তো হচ্ছে গিয়ে 1 বিন্দুতে আছে তাই না, 1,0 বিন্দুতে, আবার হচ্ছে জি, জি, মাইনাস এটাই 1,0 বলতেছি, বিন্দুতে তাহলে আছে। আমি আবার আরো হ্যাঁ আরো এখানে তো আমি আনতে পারবো না আমার শীর্ষবিন্দুকে, মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ও ঠিকই বলছে। ঠিক আছে, দেখো উপকেন্দ্রটাই হচ্ছে আমার 1,0 বিন্দুতে আছে, তার মানে আমার শীর্ষ এ তো আমার শীর্ষ, রাইট? এ হচ্ছে গিয়ে কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a,0 আর মাইনাস a,0। এখন যদি তুমি এর ভ্যালুটা যদি বলো মাইনাস হাফ বা প্লাস হাফ, যেটাই বলো, তাহলে দেখো তো এটা কিন্তু 1 থেকেও ছোট, মানে -1 এরও আগে চলে আসতেছে। বাট আমরা জানি শীর্ষ তো উপকেন্দ্রের আগে পড়ে না, শীর্ষ পরে উপকেন্দ্রের পরে থাকে, তাই না? তো হিসাবটা মিলে না, মানে মাইনাস হাফ বললে এটা অনেকগুলো কারণ হচ্ছে ইলজিক্যাল হয়ে যায়, ঠিক আছে, ইনভ্যালিড হয়, ঠিক আছে। তো তোমাদের কাছ থেকে শিখলাম অনেক কিছু আজকের ক্লাসে, যে মানে আমি জিনিসগুলো নিয়ে এত ডিপলি চিন্তা করিনি, হয়তো পড়াই গেছি, বলছি যে এটা হচ্ছে মাইনাস হওয়া পসিবল না এরকম। সো থ্যাঙ্কস, তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা হলো। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা উপবৃত্তটা শেষ করে দিব এবং অধিবৃত্তের কিছুটা হিন্ট দিব। আমার মনে হয় না অধিবৃত্ত তোমাদের করানো লাগবে, জাস্ট অধিবৃত্তের ফর্মুলাগুলো একবার দেখাই দিব। অধিবৃত্ত সবগুলো ফর্মুলা উপবৃত্তের প্রত্যেকটা ফর্মুলার সাথে ম্যাচ করে, ঠিক আছে, আলাদা কিছুই নাই। বাট অধিবৃত্তের কিছু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু হয়তো বলে দিতে হবে তোমাদেরকে, যেগুলা এক্সট্রা জিনিস আছে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের কনিক্স পার্টটুকু শেষ করা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক ক্লাস। আসসালামু আলাইকুম।